আমাদের মাথায় দুটো সিস্টেম রয়েছে। সিস্টেম 1 সে ইনটিউশনে চলে, সিস্টেম 2তে আমাদের ক্যালকুলেশন আছে। এই যে আমি ভাববো না ওই কথাটা, এখন এটা ভাববো, এটা সেলফ কন্ট্রোল, এটার জন্য সিস্টেম 2 লাগে। আমাদের মাইন্ডটা এমনভাবে তৈরি যে আমরা অ্যাসোসিয়েট করি, আমাদের মাথায় সবসময় আমরা গল্প বানাতে থাকি, এবং ওই গল্পটা সবসময় ঠিক গল্প হয় না। আমি যদি কনক্লুশনটাতে বিশ্বাস করি, আমি তখন ইনপুটটাকেও নিজের মতো করে সাজিয়ে নেব মাথার মধ্যে। যে কারণেই আমাদের হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি এত বেশি পপুলার। পলিটিশিয়ানরা একটা কনসেপ্ট বা একটা আইডিয়াকে বারবার বলতে থাকে, বারবার বলতে বলতে একটা ফ্যামিলিয়ার আইডিয়া মনে হয়, কারণ সিস্টেম 1টা এমনভাবে তৈরি যে সে বিশ্বাস করে। এভাবে সেলিব্রিটি তৈরি হয়। আমি মলে ঢুকছি একটা বাজার করতে, বড় বড় হোর্ডিং, কেন? ওটা প্রাইমিং করা হয়। মার্কেটিং এর লোকরা, রাজনীতিবিদরা খুব ভালো জানে এই জিনিসটা। সেই যে আজকে মলে ঢুকছি আমরা, গাড়ির তলায় আয়না দিয়ে দেখছে, টেরোরিজম নিয়ে একটা পুরো ইন্ডাস্ট্রি তৈরি হয়েছে। দের ইজ এ টেরোরিজম ইন্ডাস্ট্রি। জেনারেলি যার কাছে টাকা কম সে লং টার্ম প্ল্যানিং করে না। এটার জন্য নয় যে তার কাছে টাকা নেই, তার কাছে ওই আইডিয়াটাই নেই লং টার্মে, সে টাইম হিসেবে ভাবেই না প্ল্যানটাকে। হ্যালো ম্যান, ওয়েলকাম টু সোল কানেকশন বৈঠক। এটা একটা নতুন চ্যানেল। আপনারা বৈঠক যদি অন্য কোথাও দেখে থাকেন আগে, নিশ্চয়ই জানবেন যে এটা একটা নতুন চ্যানেলে আসছে। আর যদি প্রথমবারের জন্য ক্লিক করে থাকেন তাহলে বলে দিই, সেটা হলো এই পার্টিকুলার সেগমেন্টটাতে আমি এবং প্রেমাশিস, আমার নাম অরুণব খাসনবিশ, প্রেমাশিস মুখার্জি, আমাদের সঙ্গে আমরা কথা বলি বিভিন্ন বই নিয়ে। প্রেমাশিস সেই বইগুলো পড়ে এবং সেই নিয়ে আমরা আলোচনা করি। আজকের বইটার নামটা, আজকে যে বইটা নিয়ে কথা বলবো তার সেটাকে একবার দেখিয়ে দিই প্রথমে। সো এই বইটার নাম হলো থিঙ্কিং ফাস্ট অ্যান্ড স্লো বাই ড্যানিয়েল কানম্যানই তো ড্যানিয়েল কানম্যান, হ্যাঁ, ড্যানিয়েল কানম্যান। এবার অবভিয়াসলি মানুষ হয়ে জন্মেছি যখন, একটা জিনিস তো আমাদের মধ্যে অবশ্যই আছে, সেটা হলো ভাবনা। যে জিনিসটা আমাদের সবার থেকে, অন্যান্য স্পেসিস থেকে আলাদা করে আমাদেরকে, এবং আমরা ভাবতে পারি। কোনো কোনো সময় সে ভাবনা অনেক দূর অবধি দৌড়ায়, আবার কোনো কোনো সময় ভাবনাটা ভেতরে ভেতরে আস্তে আস্তে হতে থাকে। তো এখানে ভাবনা দ্রুত এবং মন্থর, এরকম, মানে যদি এটা বাংলা ট্রান্সলেট করতে হয়, এই ব্যাপারটা কি, মানে ওয়াই থিঙ্কিং ফাস্ট অ্যান্ড স্লো, আর বইটা কী নিয়ে সেটা সম্পর্কে একটুখানি প্রথম কথা বইটা এবং তার রাইটার নিয়ে একটু যদি আমরা কথা বলি। হ্যাঁ, প্রথমত এই বইটার রিকোয়েস্ট আপনারা অনেকে করেছেন আগেও, এবং আমার খুব প্রিয় বই। ড্যানিয়েল কানম্যান একজন সাইকোলজিস্ট, যিনি নোবেল পেয়েছিলেন ইকোনমিক্সে। মানে ইকোনমিক্স এবং উনি নিজেই বলেছেন যে ইউনিভার্সিটিতে আমরা দুটো ডিপার্টমেন্ট পাশাপাশি ছিলাম, কিন্তু আমি বহু বছর পর বুঝতে পারলাম যে আমরা মানুষ যেভাবে ভাবি আর ইকোনমিস্টরা মানুষকে যেভাবে দেখে, দুটো একদম আলাদা। তো সেইখান থেকে সাইকোলজির বিভিন্ন কনসেপ্ট ইকোনমিক্সে ইউজ করা শুরু হলো, যেখান থেকে বিহেভিয়ারাল ইকোনমিক্স বলে একটা পুরো নতুন ব্রাঞ্চ অর্থনীতির সেটা জন্ম নিল। শুধু উনি নয়, ওনার সাথে ভ্যারেস্কি বলে একজন ছিলেন, যিনি পরে মারা গেছেন, রিচার্ড থেলার ইত্যাদি। তো মানুষের ভাবনার মধ্যে বা মানুষের ডিসিশন নেওয়ার ক্ষেত্রে সাইকোলজির বিভিন্ন ঝোল কীরকম রয়েছে সেটা নিয়ে হচ্ছে এই বইটা। আচ্ছা, এবং সেটা বিহেভিয়ারাল ইকোনমিক্সের একটা পার্ট আছে তার মধ্যে। এটা বিহেভিয়ারাল ইকোনমিক্সেরই একদম টেক্সট বুক বলা যেতে পারে। ওকে, এটা একটা বই, যারা আরও পড়তে চান তারা ড্যানিয়েলের প্রেডিক্টেবলি ইররেশনাল বলে একটা বই আছে, রিচার্ড থ্যালারের বই আছে। আমার নিজের পার্সোনালি সৌভাগ্য যাদের কারোর সাথে একসাথে প্রজেক্ট করার, কাজেই আমি নিজে খুব ইন্টারেস্টেড বিষয়টা নিয়ে। তো বইটা কেন থিঙ্কিং ফাস্ট অ্যান্ড স্লো, এটা বোঝার জন্য আমাদের একটা ছোট্ট একটা এক্সারসাইজ করে আমরা সবাই শুরু করি, একটু ওয়ার্ম আপ হয়নি, বেশ ঠিক? সবাইকে পার্টিসিপেট করতে হবে, কিন্তু আপনারাও পার্টিসিপেট করবেন যারা আছেন পর্দার ওপারে, রুমে যারা আছে সবাই। আমি একটা হালকা একটা তাল বাজিয়ে দিচ্ছি, শোনা যাচ্ছে? ওটা মাইকের সামনে নিয়ে যা। সো লেটস তালটা দেওয়া শুরু হোক। এবার এই তাল দেওয়া হচ্ছে, আপনারাও দিচ্ছেন। এবার এটা কন্টিনিউ থাকবে, আমি কিছু প্রশ্ন করব, তার উত্তরটা দিতে হবে এর মাঝেই। গোলাপের রং কি? লাল। খুব তাড়াতাড়ি উত্তর দিতে হবে, একদম দেরি করলে চলবে না। আজকে কি বার? আজকে সোমবার, না আজকে বুধবার। 17 গুণ 24, 17 গুণ 24 বলেছে। হ্যাঁ, ক্যালকুলেটর ছাড়া বলতে পারবো না। করো। 17 গুণ 24,
করছেন তো আপনারা? মোবাইল দেখলে হবে না। আচ্ছা, বেশ। 1680 বললো। তাল দেয়া চলছে। আপনার প্রিয় মানুষকে আমি সপ্তাহে কদিন, মাসে ক মাস, মানে বছরে ক মাস, 12, এক মাসে কদিন? 30। খুব রাগ হলে মানে যাকে সবচেয়ে অপছন্দ করেন সেই মানুষটার সাথে এখনই সামনে দেখা হলে পরে কি বলবে? যে সেটা এখানে বলতে পারবো না। এইবার হাতটা থেমে গেছে তো এই উত্তর দিতে গিয়ে। এবার এই গোলাপের রং কি, বছরে ক মাস, এগুলো হচ্ছে থিঙ্কিং ফাস্ট। এমন অনেক জিনিস আছে আমাদের মাথায় যেটা আমরা একদম টপ অফ দ্য মাইন্ড যেটাকে বলি, আমাদের ইনটিউশন, ইমপ্রেশন একদম ক্লিয়ার, ভিভিড। কিন্তু 17x24 কত, এটা বলতে গেলে এটা আমার মাথায় টপ অফ দ্য মাইন্ড নেই। এটার জন্য আমাকে ভাবতে হচ্ছে। ড্যানিয়েল কানম্যান বলেন প্রথম যে পার্টটা, এটা হচ্ছে সিস্টেম 1। আমাদের মাথায় দুটো সিস্টেম রয়েছে। ওই আমার ঘরে বাস করে কজনা, একজন ছবি আঁকে আর একজন মেটায়, ওরকম। একজন হচ্ছে সিস্টেম 1, সে ইনটিউশনে চলে, তার সবটাই ইনস্টিংক্ট। কারোর সাথে দেখা হলো, কেমন লোকটা ভালো না খারাপ, এ কি আমার উপর এখন অ্যাটাক করবে কি করবে না, এ কি ভালো লোক, মানে এর চোখের দিকে তাকিয়ে কি মনে হচ্ছে আমাকে ভালোবাসতে পারে, এগুলো সব ইনটিউশন। গাড়ি চালাই যখন আমরা, তখন বেশিরভাগ সময় আমাদের সিস্টেম 1-এ আমরা গাড়ি চালাই। ধরো একটা খালি রাস্তা দিয়ে, হাইওয়ে দিয়ে কেউ গাড়ি চালিয়ে যাচ্ছে গান শুনতে শুনতে, কিন্তু একটা ভিড় রাস্তার মধ্যে পার্কিং করতে হবে, তখন আর ওই সিস্টেমটা কাজ করে না। বা গাড়ি শেখার সময় সিস্টেম 2 কাজ করে নিশ্চয়ই। তখন যেটা দরকার হয় সেটা হচ্ছে স্লো থিঙ্কিং, সিস্টেম 2। সিস্টেম 2-তে আমাদের ক্যালকুলেশন আছে। এই যে বললাম কারোর সাথে রাগ হলো, এবার আমি তার সাথে দেখা হয়ে গেল, কি বলবো, আমার প্রচণ্ড রাগ করে কিছু বলতে ইচ্ছে করছে, আমি নিজেকে কন্ট্রোল করছি, এটাও সিস্টেম 2। এই যে আমার সেলফ কন্ট্রোল, এটাও সিস্টেম 2 থেকে আসছে। আচ্ছা, এটাই হচ্ছে বইটার মূল বিষয়, যে আমাদের মাথার যত ভাবনা চিন্তা তার বেশিরভাগটাই হচ্ছে সিস্টেম 1। কিছু কিছু ভাবনা আছে সিস্টেম 2 দিয়ে ভাবি আমরা। মুশকিলটা হচ্ছে আমরা ভাবি সবসময় আমরা সিস্টেম 2 দিয়ে ভাবছি না, কিন্তু এটা জানার দরকার কি আমাদের? জানার দরকার কি আমাদের, সেটাই হচ্ছে মূল বিষয়। যে সিস্টেম, আমরা সবসময় ভাবি যে আমরা খুব সিস্টেম 2 দিয়ে ভাবছি, যে আমাদের সমস্ত সব কিছু আমরা ভেবে করছি, খুব ক্যালকুলেটেড ডিসিশন হচ্ছে সমস্ত কিছু আমাদের। কিন্তু আদতে আমরা ইনস্টিংক্টিভলি ডিসিশন নিচ্ছি। অনেক ক্ষেত্রে আমরা ইনস্টিংক্টিভলি ডিসিশন নিই, যেটা যেখানে কিছু ভুল হয়ে যায়, ধরা যাক। এবং আমরা আরেকটা এক্সারসাইজ, ধর যেমন বলি যে ঘড়ি তো পড়িস না, আচ্ছা ফোন সবার কাছে আছে তো, ফোনটা দিনে কবার দেখা হয়? অন্তত 100 বার। হ্যাঁ, বেশি হবে। ঠিক, যাদের ল্যাপটপ আছে ল্যাপটপ 100 বার দেখা হয়। ফোনটা খুললে পরেই, মানে আনলক করলে পরেই সামনে কি কি অ্যাপ আছে? হ্যাঁ, মোটামুটি আমি জানি কি কি অ্যাপ আছে। ঠিক জানিস কি কি অ্যাপ আছে সামনে? মোটামুটি, হ্যাঁ। খুলে দেখ, তার থেকে বেশি অ্যাপ আছে। কিন্তু যে অ্যাপগুলো তুই সবসময় ইউজ করিস, তোর মাথার মধ্যে রয়েছে যে ওই অ্যাপগুলোই আছে সামনে। ইউ ক্যান চেক নাও। তুই হয়তো দেখতে পাবি এমন একটা অ্যাপ সামনে রয়েছে যেটা দেখতে পাসনি। তো সিস্টেম 1 দেখো, ট্রাই, ইউ ক্যান অলসো ট্রাই। আপনারাও চেষ্টা করে দেখতে পারেন। মনে মনে তো ভেবেছেন কি কি অ্যাপ আছে, দেখুন তো। কিছু অ্যাপ তো আছে যেগুলো হয়তো খেয়াল করিনি যে এখানে আছে। দ্যাটস ট্রু, রাইট। আপনারাও যারা দেখছেন ওখানে, তাদেরও এটা হতেই, মানে হবেই জেনারেলি, যে আমরা দেখি না, যেটা আমাদের মাথায় টপ অফ দ্য মাইন্ড আছে শুধু সেটাই থাকে। তো কাজেই সিস্টেম 1 আমাদেরকে অন্ধ করে দেয়। বা ধর একটা মানুষকে তুই প্রথম দেখলি, দেখে তার সম্বন্ধে একটা ইমপ্রেশন তৈরি হলো। এই যে একটা লোক ধর সেরকম ধোপদুরস্ত জামা কাপড় পরে নেই, পায়ে একটা ময়লা জুতো, তো আমাদের জেনারেলি একটা আইডিয়া আছে মানুষটা তো আমার ভেতরটা দেখবে, আমি কত জ্ঞানী বা কত ভালো সেটা তো ভেতর থেকে বুঝবে না। আদৌ মানুষ বোঝে না। 85% বা 90% আমাদের যে ইমপ্রেশন তৈরি হয় সেটা তৈরি হয় সিস্টেম 1 দিয়ে। মানে পেহলে দর্শনদারি পিছে গুণ বিচারি। একদমই তাই। আমরা
সারা দিন বা সারা জীবনে যত ডিসিশন নিই বা যত কাজ করি তার 85% বা 95% হচ্ছে সিস্টেম 1 দিয়ে হয়। অথচ প্রবলেমটা হচ্ছে আমরা বিশ্বাস করি আমরা সিস্টেম 2 দিয়ে করছি। এটা তো আমি ভেবেচিন্তে ডিসিশন নিয়েছি, এটা ভাবছি আমরা, আসলে নিচ্ছি না। আসলে সিস্টেম ওটা আমার একটা অটো মোডে আমার ডিসিশনটা হচ্ছে, কারণ সমস্ত ইমোশন সিস্টেম 1-এ আছে। আচ্ছা দাঁড়া একটু বুঝি ব্যাপারটা। তা হলো যেটাকে আমরা ইনস্টিংক্ট বলি, যেই জিনিসটা আমাদের ইনস্টিংক্টিভলি যেই ধরনের জিনিসপত্র আসে, তুই বলছিস যে সেটা আমাদের সিস্টেম 1 এবং সেটা আমাদের টপ অফ দ্য মাইন্ড। যেরকম বললি যে গোলাপের রং কী হয়, লাল আমরা জানি, টাক করে লাল হিসেবে চলে আসলো। গোলাপের অনেক রং হয় কিন্তু লালটাই আসলো প্রথমে। এই যে সিস্টেম 1 বল সিস্টেম 2 বল, আমাদের তো একটা বেসিক আইডিয়া আছে অ্যাবাউট, মানে অন্ততপক্ষে আমি আমার জায়গা থেকে যদি বলি, একটা বেসিক আইডিয়া আছে যে আমরা কিছু জিনিস ভেবে করি, কিছু জিনিস না ভেবে করি। তাহলে এইটা আমাদের আলাদা করে জানার দরকার কি? আলাদা করে জানার দরকার এই জন্যেই যে কিছু জিনিস আমরা যেগুলোকে ভাবি আমরা ভেবে করি, তার মধ্যেও অনেক জিনিস আমরা না ভেবে করি। আচ্ছা, যেরকম যেমন ধর এই যে গোলাপের রং, তোর মাথায় কিন্তু হলুদ এলো না। হলুদ গোলাপ, লাল গোলাপ দুটোই আছে, বা কালো গোলাপও আছে। কালো গোলাপটা যত এক্সট্রিম, আমি তো তোর উত্তরটা তো সঠিক হলো না, এটা হয়ে গেল তো। বা একটা মানুষকে দেখলাম আমি প্রথম, দেখে ওর গুণটা তো আমার বিচার করার কথা, কারণ ওর সাথে দেখা হচ্ছে তোকে সিনেমা আর্টিস্ট বানানোর জন্য বা হিরো বানানোর জন্য নয়। হয়তো সে শিক্ষক বা হয়তো সে ইন্টারভিউ দিতে এসছে, তো সে কতটা কাজ জানে সেটা তো আমি দেখছি না। আমি তো দেখছি হচ্ছে ও দেখতে কেমন, তাই দিয়ে একটা ইমপ্রেশন আমার তৈরি হয়ে যাচ্ছে। কিন্তু এবার ধর এই লোকটার বেসিক যে ভাবনা চিন্তা বা এর যে একটা রিফ্লেকশন, সেটা তো তার পার্সোনালিটিতেও আসা উচিত। সেই অনুযায়ী যদি আমি পার্সোনালিটিটা দেখে ওকে বলি যে এই পার্সোনালিটিটা আমার দেখে মনে হচ্ছে, তার মানে তো এর ভেতরে কিছু আছে, এই কথাটাও তো একটা ভাবার জায়গা। নিশ্চয়ই ভাবার জায়গা। সেখানে আমি তোকে একটা মানুষের সম্বন্ধে বলি, যে অশোক বলে একটা লোক, বুদ্ধি টুদ্ধি ভালোই, সে ভালো বুদ্ধি আছে তার, এবং সে ক্রিয়েটিভও, বেশ ক্রিয়েটিভ। কথা যে খুব সুন্দর গুছিয়ে বলতে পারে তা নয়, কিন্তু সে একেবারে সবসময় নোংরা, মানে প্রায় দুদিনের না কাচা পাজামা পাঞ্জাবি সাদা রঙের এমনি একটা পরে থাকে। কলকাতায় জন্ম, থাকে এলাহাবাদে। এবং সে একা থাকতেই বেশি ভালোবাসে সাধারণত, গান টান শুনতে ভালোবাসে। কি মনে হয় এই লোকটা কে? মানে এই লোকটা প্রফেশন কি ভাবুন মনে মনে। মানে প্রাথমিকভাবে তো কেয়ারলেস, না কাঁচা পাঞ্জাবি পাজামা পাঞ্জাবি পরে, কিন্তু প্রফেশন ওয়াইজ যদি ভাবতে হয় তাহলে মানে দেখ, আমি জানি না, আমি অ্যাকচুয়ালি যদি আমার স্পেসিফিক জায়গা থেকে বলিস, এই জাজমেন্ট আমি করি না জেনারেলি। কিন্তু যদি এটা বলতে হয় জেনারেলি, তাহলে বলতে হবে হ্যাঁ হয়তো এই আর্টিস্টের মতো, আর্টিস্টটা যেরকম বিহেভ করে তার কাছাকাছি এর বিহেভিয়ারও দেখতে পাচ্ছি। বেশ, এবার যদি আমি বলি এই লোকটার নাম অশোক সেন এবং সে পৃথিবীর সবচেয়ে বিখ্যাত থিওরিটিক্যাল ফিজিসিস্ট, তাহলে কি মিলছে মাথায় এই দুটো ইমেজ? কারণ থিওরিটিক্যাল ফিজিসিস্টের ইমেজের সাথে কি এই অশোক যে লোকটার কথা বললাম সেটা কি মিলছে? না। তো এ ধরনের বহু ভুল হয়ে যায়, যেটাকে আমরা ভাবি যে না আসলে না আমি ভেবেচিন্তেই ডিসিশন নিই, তার বহু ক্ষেত্রে দেখা গেছে ভেবেচিন্তে ডিসিশন হয় না আসলে। যেমন এই ড্যানিয়েল কানম্যানই বলছেন যে আমি যখন পরীক্ষার খাতা দেখতাম তখন আমার একবার মনে হলো যে এটা যদি ঠিক হয়, ফার্স্ট ইমপ্রেশন যদি ঠিক হয়, তাহলে তো যাকে আমি প্রথম কোয়েশ্চেনটাতে বেশি নাম্বার দিয়েছি তাকে তো সাধারণত আমি পরের কোয়েশ্চেনেও সে যদি ছোটো ভুল করে থাকে আমি সেটাকে ইগনোর করবো। তো নিজের উপরে টেস্ট করে দেখলেন, তো উনি বললেন যে আচ্ছা তাহলে একটা কাজ করি, আমি সবগুলো ছেলে বা মেয়ের স্টুডেন্টের প্রথম কোয়েশ্চেনটা আগে চেক করি, তারপরে সেকেন্ড কোয়েশ্চেনটা চেক করি। আচ্ছা, এটা করতে গিয়ে উনি দেখলেন যে ওনার যে আগের জাজমেন্ট ছিল সেটা ঠিক, মানে সেটাই ভুল ছিল। উনি যার প্রথম কোয়েশ্চেনটা ভালো লেগেছে তার পরের কোয়েশ্চেনটা যদি একটু খারাপও হয় তাতেও তিনি বেশি নাম্বার দিয়ে দিয়েছেন। আচ্ছা আচ্ছা, ওকে, আচ্ছা বুঝতে পেরেছি। হ্যাঁ, উনি তো একজন প্রফেসর সাইকোলজির এবং উনি পড়াচ্ছেন বা যাদের
কপি চেক করছেন তারাও একটা আইভি লিগ কলেজে করছে, তাদের এই ভুলটা যদি হয়ে থাকে নিজেদের সাবজেক্টের ব্যাপারে, তাহলে আমরা প্রতিদিন কত ভুল করছি সেটা হচ্ছে ভাবার বিষয়। এবার কারণ আছে এটার একটা কারণটা হচ্ছে যে এই যে আমাদের সিস্টেম টুটা অ্যাকচুয়ালি লেজি, কারণ তার প্রচুর সে ব্যান্ডউইডথ নিয়ে নেয়। এই যে তাল দিতে দিতে আমি 17x24 করতে পারছি না, কারণ আমার মাথাটা সিস্টেম 2 দরকার, এ তখন পুরো ব্যান্ডউইডথটা নিয়ে নিচ্ছে। এই ব্যান্ডউইডথটা আমি দিতে চাই না জেনারেলি, সেই জন্যে একটা বাইপাস হয়ে যায় সিস্টেম 1-এ। সেই কারণে আমরা অনেক সময়, মানে বেশিরভাগ সময় আমরা সিস্টেম 1 দিয়ে ডিসিশন নিয়ে নিই। মানে সিম্পলি যদি পুট করতে হয় ব্যাপারটা এরকম যে যেই জিনিসটা আমাদের হয়তো অনেকটা ভেবে করা উচিত, ডিউ টু লেজিনেস বা ডিউ টু ওই অত ভাববো আবার, তার চেয়ে যেটা প্রাথমিকভাবে মনে হচ্ছে হয়তো, মানে এটা আমরা যে কনসিয়াসলি করছি তাও না হয়তো, কিন্তু এই প্রাথমিক ধারণাটা বা ইনস্টিংক্টিভ ডিসিশনটাকেই আমরা বেশি গুরুত্ব দিচ্ছি, এটাই হলো বেসিক। এবার ওনার মূল কথাটা হচ্ছে যে আমরা যেটা ভাবছি আমরা ভেবে করি, সেটা আমরা ভেবে করি না। বেশ, এটার এরপরে মানে এটা তো বুঝলাম। যেমন তোকে আমি যদি বলি যে দুটো অপশন আছে, একটা কয়েন টস করব, যদি হেড পড়ে তাহলে তুই 50 টাকা পাবি, টেল পড়লে কিছু পাবি না। টেল পড়লে কিছু পাবো না, পাবি না। এটা অপশন নাম্বার 1। অপশন নাম্বার 2 হচ্ছে 25 টাকা নিয়ে নিতে পারো তুমি আমার থেকে, শিওর শট 25 টাকা। কি চুজ করবি? 25 টাকা নিয়ে নেবো। কেন? দুটো তো একই, 50% চান্স অফ উইনিং 50 রুপিস, there is a 50% chance of losing also. এইবার হচ্ছে এটাতে আমরা আসবো, এটাকে লস অ্যাভার্সন বল। কিন্তু দুটোরই আউটকাম যদি ম্যাথমেটিক্যালি দেখতে হয় বা লজিক্যালি দেখতে হয়, দুটোরই আউটকাম এক হবে। যদি একজন ইকোনমিস্ট বা অর্থনীতিবিদকে বলা হয় বা একজন স্ট্যাটিস্টিশিয়ানকে বলা হয়, সে বলবে যে দুটোই এক। কিন্তু আমাদের মাথার মধ্যে কোথাও একটা কিছু চলছে যেখানে সে আমাকে বলছে যে না, ঠিক মানে এই সেকেন্ড অপশানটা নাও, প্রথম অপশানটা নিও না। এটা হচ্ছে মূল বিষয়। এখান থেকে এই সাইকোলজির এই যে আইডেন্টিফিকেশন, এই যে আইডিয়াটা, এটা অর্থনীতিতে চলে এলো এবং যে জন্য উনি নোবেল পেলেন। বেশ, এবার এই আইডিয়াটাই অর্থনীতিতে এলো। এবার ব্যাপারটাকে একটু স্টেপ বাই স্টেপ যাই যে কীভাবে এলো এবং কী হলো, তাতে কী হলোটা এটার মূল বিষয় নয়। উনি যেটা এলো কী করেটাও নয়, ওনার মূল বিষয় হচ্ছে কীভাবে আমরা এই ভুলটা করি। অনেক রকমের ভুল হয়ে যায়, অনেক রকমের বায়াস হয়। মানে অর্থনীতিতে বা জেনারেলি মানুষকে মনে করা হয় একটা খুব যুক্তিযুক্ত একটা প্রাণী বলে আমরা জানি। অর্থনীতিটা তাই বলে যে আমাকে একটা অপশান দেওয়া হলো, এটা কিনবে না এটা কিনবে, তো আমি যুক্তি দিয়ে, বিচার দিয়ে, সমস্ত বুদ্ধি দিয়ে আমি বিচার করব যে আমি কোনটা করব, এবার সেভাবেই মানুষ সিদ্ধান্ত নেয়। ইনি এসে বলে না, ওটা সিদ্ধান্ত নেওয়া ওইভাবে হয় না, ওটা অঙ্ক। মানুষ যে আসলে সিদ্ধান্ত নেয় সেটা হচ্ছে সিস্টেম 1 দিয়ে সিদ্ধান্ত বেশিরভাগ নেয়। সেজন্য তোমার ওই মানুষ যুক্তিযুক্ত এই অ্যাজামশনটাই ভুল। আচ্ছা, তো এর অনেক রকম আছে, তা আমরা শুধু উদাহরণগুলো দিলে পরে অনেক বোঝা যাবে। যেমন একটাকে জিনিস বলা হয় যে লিমিটেড অ্যাটেনশন। ধর তুই লিমিটেড অ্যাটেনশন, তো আমরা এই এখন গল্প করছি, এটা খুব বিষয় নিয়ে একটা গম্ভীর আলোচনা চলছে। এখন যদি কেউ এসে বলে আচ্ছা তুমি কি চা খাবে না কফি খাবে, নাকি বর্নভিটা খাবে, নাকি অন্য কিছু খাবে, আমি কিন্তু ভাববো না যে কোনটা আমার এখন খেতে ইচ্ছে করছে, তখন কোনটা খেলে আমার ভালো লাগবে, টুক করে বলে দেবো একটা যেটা মাথায় সামনে আসবে। আরে হ্যাঁ, কফি নিয়ে না, যা হোক, মানে এইরকমই বলবো আমরা। হ্যাঁ, রেস্টুরেন্টে আমরা এটা করি যে বন্ধুদের সাথে খুব গল্প টল্প করছি, তখন মেনুতে কি হয়, চিলি চিকেন অর্ডার করে দেয়। একদম আমাদের অ্যাটেনশনটা আমরা দিতে পারি না। একটা জিনিসে যখন আমাদের বেশি অ্যাটেনশন চলে যায়, তখন আমরা অন্য জিনিসে অ্যাটেনশনটা দিতে পারি না। এটা বোঝা যায় কি করে, যে যখন আমরা সিস্টেম 2 অ্যাপ্লাই করি, আমাদের এই যে চোখের পিউপিল যেটাকে বলে, পিউপিলটা বড় হয়ে, মানে পিউপিলটা ডাইলেট করে। ওই আমাদের আঁখে ভি হতি হে দিল কি জুবা, দিমাগ কি ভি জুবা। সিস্টেম 2 দেখার এই জন্য যারা আগে ব্যবসা করতে যেতেন, যারা ট্রেডার, তারা চশমা মানে সানগ্লাস পরতেন। এবং উনিও বলছেন যে যারা সানগ্লাস পরে কথা বলবে তাদেরকে বিশ্বাস করবে না, কারণ সে তার ভেতরে কি ভাবছে সেটা তোমাকে দেখতে দিতে চায় না। কিন্তু সিস্টেম 2 যখনই মানুষ অ্যাপ্লাই করে, এটা ওনারা সায়েন্টিফিক্যালি দেখে প্রুভ করেছেন, তাদের কিন্তু পিউপিল ডাইলেট করে সিস্টেম 2 যদি অ্যাপ্লিকেশন হয়।
এবং একটা পয়েন্টের পরে মানুষ ক্লান্ত হয়ে যায়, মানুষ আমাদের মাথাটা সিস্টেম টু অ্যাপ্লাই করতে করতে মানুষের টায়ার্ডনেস টায়ার্ডনেস আসে। আর সেই জন্যে তখন আমরা কিছু এমন চয়েস নিই যেটা ভুল হয়ে যায়। বই পড়ছে খুব, তার মানে তারপরে তাকে একটা অন্য কাজ করতে বলা হলে পরে সে আর সেটা করবে না, সে তখন টপ অফ দ্য মাইন্ড যেটা আছে সেটাই করবে। একবার যদি একটা জিনিস আমার কাজে লেগে যায়, এক্সার্ট হয়ে যায় আমার মাথাটা পুরো ক্লান্ত হয়ে যায়, তারপরে আমি আর দুটো কাজ পরপর করতে পারবো। কাজে এই যে মাল্টিটাস্কিং করতে হবে, মাল্টিটাস্কিংটা মানুষ পারে না, কারণ সিস্টেম টু এতটা ব্যান্ডউইডথ নিয়ে নেয় মাথার যে একটা টাস্কে যদি পুরোপুরি আমার যত্ন এবং পুরো কনসেন্ট্রেশনটা চলে যায়, তাহলে আরেকটা কাজের জন্য আমি তখন সিস্টেম টু নেবো এবং সেখানে ভুল হবে মানে সেটা আর অপটিমাম চয়েস হবে না। একটা জিনিস আমাকে বল, সেটা জানি না এই বইটাতে এক্সপ্লেন করা আছে কিনা, সেটা হলো যে একটা এই যে আমরা এই কনভারসেশনটা আছি, আমরা একটা কনভারসেশন করতে করতে কিছু অন্য থটও তো আমাদের ব্যাক অফ দ্য মাইন্ড চলছে, এবং আমরা চাইছি যে ওই থটগুলো না থেকে আমরা পুরোপুরি এই কনভারসেশনটায় থাকি। এটাও তো একটা কাজ। তো এইটাও তো সিস্টেম অন সিস্টেম টুরই ব্যাপার। সেলফ কন্ট্রোলটা সিস্টেম টু। আচ্ছা, এই যে আমি ভাববো না ওই কথাটা, এখন এটা ভাববো, বা ওই যে তোকে প্রশ্ন করলাম শুরুতেই যে যার উপরে প্রচণ্ড রাগ বা যাকে একদম পছন্দ না সে সামনে এলে কী করবি, বললি যে আমি ক্যামেরার সামনে এটা বলবো না, এটা সেলফ কন্ট্রোল। এটার জন্য সিস্টেম টু লাগে। সিস্টেম ওয়ান ইমোশনাল, সিস্টেম ওয়ান বলে দেবে। এই যে তুই নিজের মাথায় একটা কন্ট্রোল করছিস, এটাও তোকে ক্লান্ত করছে। কিন্তু এসব কারণেই আমরা এতে চলে যাই, সিস্টেম ওয়ানে চলে যাই, যে আমরা ক্লান্ত করে ফেলছি মাথাটাকে। ওই যে তুই সবসময় বলি যে মানুষকে না ভালনারেবল থাকতে হয়। আমার যে ইমোশনটা আছে, আমার যে ভালো লাগছে বা খারাপ লাগছে, এটা ব্যক্ত করতে হবে বা এটাকে এক্সপিরিয়েন্স করতে হবে। কারণ যদি না করি তাহলে আমি কন্ট্রোল করছি নিজেকে। আর যদি আমি কন্ট্রোল করি, আমি সিস্টেম টুকে এমপ্লয় করছি। সিস্টেম টু এমপ্লয় করছি মানে আমার মাথা ক্লান্ত হয়ে যাচ্ছে ওই নিজেকে কন্ট্রোল করতে গিয়ে। তখন আমি কাজের জিনিসে আর মনোনিবেশ করতে পারবো না। তখন আমি কাজের জিনিসটাও ইনস্টিংক্টিভলি করবো, যেটা ঠিক হবে না। রাইট। যে কারণে আমি বারবার বলছি আর্টিস্টদের আরও বেশি ভালনারেবল থাকা উচিত, যে কোনো মানুষেরই থাকা উচিত, আমার ওটা বলা উচিত না। আরেকটা জিনিস আমি তো এই কথাটা শুনেই মনে হলো তোর যে লিসনিং, আমি এই পডকাস্টটা করার ক্ষেত্রে এই বৈঠক বল বা সোল কানেকশন পডকাস্টই বল করার ক্ষেত্রে এই যে অ্যাক্টিভ লিসনিং এই কথাটা বলে না, আমি যখন শুনি তখনও কিন্তু একটা টায়ার্ডনেস তৈরি হয়। আমি অনেক বেশি কথা বলি না সবসময়, কিন্তু তাও একটা টায়ার্ডনেস তৈরি হয় মাথার। তার মানে তখন সিস্টেম টু অ্যাক্টিভেট হয়ে আমার মাথায় ওই ভাবনার একটা বড় এরকম বাবল তৈরি করে, যেটা আমাকে বোধহয় ওই টায়ার্ডনেসটা দেয়। তোকে যদি দুটো শব্দ বলি পরপর, গাড়ি আর রক্ত, ইমেজটা কি মাথায় এলো? অ্যাক্সিডেন্ট। দুটো শব্দ তো কোনোভাবে লিঙ্কড নয় না। তো আমাদের মাথা সবসময় একটা গল্প নিজের মতো তৈরি করে। বা যদি বলি, যেটা উনিও ইউজ করেছেন, একটা পিৎজা আর বমি, ভমিট, কি মাথায় এলো? অ্যাসিডিটি। এই দুটো কানেক্টেড নয়, এবং কিছুক্ষণ তোর মাথায় এটা থাকবে। কিন্তু এই চিন্তাটা, এই যে গাড়ি আর রক্তটা কিন্তু এখনও আছে আপনাদের মাথায়, যে একটা গাড়িতে, এবার যদি এই মুহূর্তে আপনার ছেলে বা আপনার মেয়ে বা আপনার বন্ধু হেলমেট ছাড়া বেরোতে যায়, আপনি বলবেন কিন্তু এই হেলমেট নিয়ে বেরো। অন্যদিন হলে হয়তো বলতেন না, হবে তো, কারণ ওই ইমেজটা রয়েছে। এবার যখন আমরা শুনছি অন্যজনের কথা যেটা আমার ইমেজের সাথে কন্ট্রাডিক্ট করছে, তখন আমি ক্লান্ত হবো, কারণ আমি সেলফ কন্ট্রোল করছি, আমাকে ক্যালকুলেট করতে হচ্ছে। যেই কারণে আমরা আড্ডা মারার সময়, যেহেতু একই ধরনের কথা চলছে, আড্ডা মারতে গিয়ে আমরা ক্লান্ত হই না। কিন্তু একটা এমন বিষয় যেটাতে আমার হয়তো ইন্টারেস্ট নেই, সেটাতে কথা বলতে বেশি ক্লান্ত হই, কারণ সেখানে আমাকে এফর্টটা দিতে হচ্ছে শুনতে। তো আমাদের মাইন্ডটা এমনভাবে তৈরি যে আমরা অ্যাসোসিয়েট করি, আমাদের মাথায় সবসময় আমরা গল্প বানাতে থাকি, এবং ওই গল্পটা সবসময় ঠিক গল্প হয় না। ওই গল্পটা আমাদের মেমোরির ওপরে ডিপেন্ড করে, কারণ মাথায় গাড়ি বলে একটা বিষয় আছে, মাথায় রক্ত বলে একটা বিষয় আছে, দুটোকে অ্যাসোসিয়েট করতে থাকে। এরা বলেন সাইকোলজিস্টরা যে মাথার মধ্যে না বিভিন্ন আইডিয়ার একটা নোড আছে। এটা একটা নেটওয়ার্কের মতন, যার মধ্যে নোড আছে। গাড়ি একটা নোড, রক্ত একটা নোড। এই গাড়ি আর রক্ত একসাথে বললেই মাথার মধ্যে ওই কানেকশন হয়ে গেল আর কি।
যে আচ্ছা এই দুটো মিলিয়ে কি হতে পারে, অন্য কোন মেমোরির সাথে মিলছে, এটা অ্যাক্সিডেন্ট। সুব্রত এখন বাইরে বেরোবে, তুই বলবি যে সুব্রত তুমি বাইরে বেরিও না এখন, ঠিক? আর এর থেকেই আমাদের তৈরি হয় কনফার্মেশন বায়াস। কনফার্মেশন বায়াস থেকে আমি যেটাতে বিশ্বাস করি সেটা যদি তুই আমাকে বলিস তাহলে পরে আমার বিশ্বাসটা আরও দীর্ঘ হবে, আমি সেটা আরও সেটাতেই আমি শুনবো, অন্যটা শুনবোই না। যেমন আমার একটা কমেন্ট পড়তে গিয়ে মনে হলো, এই আমরা গত একটা এপিসোডে আমরা ফ্রয়েডের যে এপিসোডটা, সেখানে আমরা একটা কথা বলছিলাম হিন্দু মুসলিম টেনশন ইন্ডিয়াতে, সেখানে মুসলিম কন্ট্রিবিউশন টু হিন্দু দিস টেনশন এবং হিন্দু কন্ট্রিবিউশন। একজন তাতে খুব রেগে লিখেছেন আর কি, যে আমি একটা পক্ষ নিয়ে নাকি কথা বলে গেছি। এটা কনফার্মেশন বায়াস, যে আমি যাতে বিশ্বাস করি, আমি যদি কনক্লুশনটাতে বিশ্বাস করি, আমি তখন ইনপুটটাকেও নিজের মতো করে সাজিয়ে নেব মাথার মধ্যে। যে কারণেই আমাদের হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি এত বেশি পপুলার। ইকো চেম্বারও তাই আইডিয়া, যে সোশ্যাল মিডিয়ায় একটা জিনিস আমি একটা জিনিসকে বিশ্বাস করানো শুরু হলো, তারপর আমি বাকিটাও ওই লেন্স দিয়ে ওই কনক্লুশন দিয়ে দেখছি। এটা তো হয়ই, এটা তো সোশ্যাল মিডিয়ার জগতে আরও বেশি হচ্ছে আজকাল। হচ্ছে, আর তার কারণটা হচ্ছে আমাদের মাথা খুব বিজি হয়ে রয়েছে। এই আমি শুনলাম সেদিন একজন বললেন আমাকে যে পডকাস্ট, এটা শুধু আমাদের নয়, সব পডকাস্ট বা যেখানে ইউটিউব কন্টেন্ট ডিসকাশন বেসিক্যালি সে 2x স্পিডে শোনে। অনেকেই 1.5x বা 2x স্পিডে, মানে আমাকে বললো 2x, আমি চেষ্টা করে দেখলাম, এটা মানে আমি তো বয়স হয়ে গেছে হয়তো সেজন্য পারছি না, কিন্তু আমাদের মাথাটা একটা মানুষের মাথা, তো মানুষের কথা শোনার জন্যই তো সেটা তৈরি। মানুষের কথার যে স্পিড, সেই স্পিডে শোনার জন্যই সেটা তৈরি। আমি সেটাকে 1.5 গুণ স্পিডে বা 2 গুণ স্পিডে শুনছি, না আমার সময় বাঁচাতে হবে, মাথাতে এক্সস্ট হয়ে যাচ্ছে আমার সিস্টেম টুতে। তারপরে যদি আমাকে একটা লজিক্যাল কিছু জিজ্ঞেস করা হয়, আমি তো আর, আমার মাথার সেই যোগ্যতা নেই, মাথার সেই ক্ষমতা নেই সেটাতে আর অতটা ব্যান্ডউইথ দেওয়া। সে তখন একেবারে যেটা টপ অফ দ্য মাইন্ড, যেটাতে আমি বিশ্বাস করি, যেটাতে আমার অলরেডি কনক্লুশন করা আছে, সেটাতেই আমি সেটাই আমি করব, আর কোনো উপায় নেই। আইনেও বোধহয় কনফার্মেশন বায়াস নিয়ে বেশ কিছু কথা হয়। অনেক সময় উইটনেসরা বা একটা গল্প, একটা ন্যারেশন, ইনফ্যাক্ট একটা সিরিজ ছিল, সিরিজটার নাম হয়তো আপনারা অনেকেই দেখেছেন, হয়তো ক্রিমিনাল জাস্টিস, লাস্ট সিজনটা বোধহয়, সেখানে একটা কনফার্মেশন বায়াসের একটা আইডিয়া ছিল যে একটা ন্যারেটিভ অনেকে মিলে বারবার ওই ন্যারেটিভের কনক্লুশন অনুযায়ী জিনিসটা তৈরি হচ্ছে। তো এটা হয়ে থাকে, হ্যাঁ, কনফার্মেশন বায়াস ইজ আন্ডারস্ট্যান্ডেবল। হ্যাঁ, এটা যদি আমি একটা এক্সপেরিমেন্ট ওনারা করেছিলেন, যে ধরবেন থেকে যদি 4টে নাম বলি, অনিমেষ, সুব্রত, সুখেন আর অনিন্দ, এর মধ্যে একজন সেলিব্রিটি, কে সেটা? অনিন্দ। তাই হওয়ার কথা, তাই বলি না, অনিন্দ চ্যাটার্জি নয়। না, কি নাম বলি? সুখেন, সুব্রত, অনিন্দটা বাদ দিলাম, অনিন্দ নামের অনেক সেলিব্রিটি রয়েছে। অনিমেষ, সুখেন, সুব্রত, আচ্ছা 3টো নামই ধরলাম। অনিমেষ, সুখেন, সুব্রত। সুখেনই হবে না? সুখেন কি করে সেলিব্রিটি হয়? সুব্রত সেলিব্রিটি হবে? হ্যাঁ, হতে পারে সুব্রত সেলিব্রিটি। ড্যানিয়েল কানম্যান বলবেন যে আমি 3-4 মিনিট আগে সুব্রত নামটা একবার বলে দিয়েছি। ও আচ্ছা, ইন্টেনশনালি আমি সুব্রত নামটা প্লান্ট করেছি তোমার মাথায়, যে ওই সুব্রত গাড়ি নিয়ে বেরোচ্ছিল। এবার একটা জিনিস বা একটা নাম বা একটা জিনিস যতবার রিপিট করা হবে, মানুষের মনে তত বেশি ওই জিনিসটার প্রতি ফ্যামিলিয়ারিটি তৈরি হবে। যদি ফ্যামিলিয়ারিটি তৈরি হয়, আমি মনে করবো যে ও ভালো। কারণ আমাদের সিস্টেম 1টা কীভাবে কাজ করে, এটা একটা বায়োলজিক্যাল ব্যাপার। সিস্টেম 2টা বায়োলজিক্যাল নয়, সিস্টেম 2টা মানুষকে অ্যাকোয়ার করতে। সিস্টেম 1 কি, যে নতুন একটা জিনিস এলো, হঠাৎ নতুন একটা নাম এলো আমার মাথায়, সুব্রত। প্রথম রিয়াকশন হচ্ছে সুব্রত আমার জন্য হার্মফুল, কারণ প্রথম রিয়াকশন যে কোনো নতুন আইডিয়া প্রথমে হচ্ছে হার্মফুল।
কারণ বায়োলজিক্যালি আমাদের তো ওভাবে তৈরি আমরা যে নতুন একটা পশু দেখলাম, নতুন একটা পশু দেখলে ওটাকে হার্মফুলি মনে হবে, তারপর আমরা ওয়েট করব, দেখবো যে না ওটা হার্মফুল নয়, তখন ওটা সেফটি সিগন্যাল, ওটা আমার টপ অফ দ্য মাইন্ড। তো আমি যে সুখেনটা হয়তো চেনা নাম, যদি 3টে নাম বলি, এই বারবার যে সুব্রত সুব্রত বলে যাচ্ছি, সুব্রত নামটা মাথার মধ্যে থেকে যাবে, ওটা সেফটি সিগন্যাল, তো আমার ফ্যামিলিরিটি তৈরি হচ্ছে। এবং অদ্ভুতভাবে মনে হবে যে সুব্রতকে আমি চিনি, সুব্রতর নামটা আমি আগে কোথাও দেখেছি সেলিব্রিটি হিসেবে। আমি এটা ভেবেও নিয়েছি। ভেবেছিস কি না? হ্যাঁ, আমাদের মাথা ফ্যামিলিয়ারিটি এবং পাস্টনেস এই দুটোর মধ্যে ডিফারেন্সিয়েট করতে পারে না। আমি আগে দেখেছি কিনা মেমোরিতে, আগে এই নামটা শুনেছি কিনা সুব্রত, আর এই নামটা আমার চেনা কিনা, এই দুটোর মধ্যে যে পার্থক্য হতে পারে এটা আমাদের মাথা করতে পারে না। আচ্ছা, যদি আমি এই নামটা চেনা মনে হয়, নাম শুধু নয়, যে কোনো আইডিয়া, যে কোনো ছবি, যে কোনো মুহূর্ত, যে কোনো মেমোরি যদি আমার চেনা মেমোরি মনে হয়, তাহলে আমার মনে হয় যে এটা আমি আগেও দেখেছি, এটা আমার পাস্টের সাথে জড়িত। এবং যেহেতু আমাকে ক্ষতি করেনি, বা যদি ক্ষতি করে থাকে তাহলে আমার ওটাকে খারাপ মনে হবে, যদি ক্ষতি যেহেতু করেন তাহলে ওটা ভালো। এভাবে সেলিব্রিটি তৈরি হয়। আজকের দিনেও সেলিব্রিটি তৈরি হওয়ার মূল রহস্যটাই এখানে। একটা নামকে বারবার বলতে থাকো, পলিটিশিয়ানরা একটা কনসেপ্ট বা একটা আইডিয়াকে বারবার বলতে থাকে, বারবার বলতে বলতে ওটা কনফার্মেশন বায়াসে তৈরি হয়, বারবার বলতে বলতে ওটা ফ্যামিলিয়ার আইডিয়া মনে হয়। হ্যাঁ, এবং সেখান থেকে ওই জিনিসটাতে মানুষ বিশ্বাস করতে শুরু করে, কারণ সিস্টেম 1টা এমনভাবে তৈরি যে সে বিশ্বাস করে, আর সিস্টেম তো বিশ্বাস করতে চায় না। অবিশ্বাস করাটা একটা এফার্ট। যদি বলি সুব্রত ভালো ছেলে, তোর মাথায় চট করে এটা আসবে না যে সুব্রত খারাপ ছেলে, সেটার জন্য একটা এফর্ট দিতে হবে। তোর পলিটিশিয়ানরা যখন বলছেন এটা হয়, এটা হয়, এটা হচ্ছে, ওটা হচ্ছে, আমাদের যেহেতু মাইন্ডটা বিজি অলরেডি, 10 বার ফেসবুক আমি উলট পালট করছি দিনের মধ্যে, হয়তো 25 বার, মাইন্ড এত বিজি যে আমার আর ওই যুক্তিটা লাগানোর সময় নেই, তার জন্য আমার মাথায় অত ব্যান্ডউইডথ নেই যে আমি ওটা সত্যি না ওটা মিথ্যে এটা বিচার করবো। এই জন্য হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি, ওটাকে গিয়ে আবার চেক করবো যে আচ্ছা এই যে বললো একজন রাজনীতিবিদ, এই কথাটা কি ঠিক না ভুল, এটার সময়ও নেই কারো কাছে, মাথার মধ্যে ওই জায়গাটাও নেই যে বিচার বুদ্ধি দিয়ে ওটা বিচার করবে। বা ধর আমি সেদিন আমার বাবা ফোন করে বলছিল দেবী শেঠি বলছে যে এরকম একটা জিনিস আছে, একটা ওষুধ আছে, এটাই করে। আমি বললাম দেবী শেঠি কোথায় বলছে? বলে না ওরা বলছে দেবী শেঠি বলছে। দেবী শেঠি বলছে কি না সেটা তো কনফার্মেশন নেওয়ার জায়গাটাই নেই। এটা হয়েছে অ্যাকচুয়ালি রিসেন্টলি হলো। এটা হচ্ছে নর্ম থিওরি, এটাও ওনাদের এতে আছে যে এই দেবী শেঠি বলছেন। হ্যাঁ, তারপর ধর একই জিনিস বারবার করে যাওয়া এবং ডিফারেন্ট আউটকাম এক্সপেক্ট করাটা হচ্ছে মূর্খতা। এটা তো একটা প্রভাব। আইনস্টাইন বলেছেন এটা, আদৌ আইনস্টাইন বলেনি। হ্যাঁ, এরকম অনেক রবীন্দ্রনাথ বলেনি, অনেক কথা বলে চালিয়ে দেয়। কিন্তু আমাদের মাথায় কি রয়েছে যে আইনস্টাইন একটা গুণী ব্যক্তি এবং এই কথাটা একটা সেন্স করছে, ঠিকই বলছে তো লোকটা, তাহলে এবার আইনস্টাইন এটা বলতে পারে, তাহলে আইনস্টাইনই বলেছে। এবার আমি যতবার বলবো এটা আইনস্টাইন বলেনি, আমার মাথায় কিন্তু একটা প্রচণ্ড অসুবিধের সৃষ্টি হবে এটা ভাবতে যে না না লোকটা ঠিক বলছে না, কিন্তু আইনস্টাইন বলেছে। আপনাদের মধ্যে অনেকে হয়তো গুগল করা শুরু করে দিয়েছেন অলরেডি, যে আসলে এটা আইনস্টাইন বলেনি, কারণ আমার মাথা বিশ্বাস করে নিয়েছে। আর একটা অদ্ভুত জিনিস এখানে বলি তোকে, সেটা হলো রিসেন্টলি একটা জিনিস দেখলাম আমি, হিংসা পরম ধর্ম। হিংসা পরম ধর্ম, হ্যাঁ, এই কথাটা টি শার্টে ছেপে বিক্রি হচ্ছে এবং এটা সংস্কৃততে লেখা হচ্ছে, এবং যেহেতু সংস্কৃততে লেখা হচ্ছে, যেহেতু মন্ত্রের মতো করে লেখা হচ্ছে, লোকজন কিন্তু বিশ্বাস করে নিয়েছে এটা স্ক্রিপচারের পার্ট। এটা হ্যাঁ বেদে লেখা রয়েছে হিংসা, কোথাও একটা লেখা আছে নিশ্চয়ই, কোথায় আছে দেখার চেষ্টা করেনি, কিন্তু লেখা আছে, এটা বিচার করেছে। এবং দিস ইজ ভেরি মানে কি বলবো অদ্ভুত, যে সংস্কৃততে লেখা আছে মানেই সেটা কোথাও না কোথাও তো লেখা আছে। সংস্কৃতে ওই যে ঋণাঙ্কৃত্ব ঘৃতাম পিপেত, বহুদিন যাবত আমিও জানতাম এটা বেদে লেখা আছে বা কৌটিল্য লিখেছে। সংস্কৃতে লেখা আছে মানে ওটা মন্ত্র, একদম মন্ত্র, আর মন্ত্র বেদেই লেখা থাকে, ওটা 4 বাকের দর্শন, একেবারে হিন্দু ধর্মের বাইরের একটা জিনিস। কিন্তু এই প্রশ্নটা আমাদের মাথায় আসবে না। হিন্দু ধর্মে তো আছে ঋণ করে ঘি পান করো, কি আছে না? নেই। এই হিংসা পরম ধর্ম, এবার লোকে খুঁজে চলছে কোথায় আছে রে বাবা হিংসা পরম ধর্ম।
বা লোকে বিশ্বাস করে ফেলছেন। আনবিলিভিং ইজ অ্যান হচ্ছেই এফার্ট, না। আনবিলিভিং ইজ অ্যান এফার্ট। হ্যাঁ, কিছু বিশ্বাস না করা, যেমন তোকে যদি বলি যে সুব্রত না ভালো ছেলে নয়, বা যদি তোকে প্রশ্নটা এমনি সুব্রত কি খারাপ ছেলে, তোর মাথায় প্রথমেই আসবে সুব্রত খারাপ ছেলে। তোদের মাথায় কি তাই আসলো? সুব্রত নিয়ে আসবে না, কারণ বহুবার প্রাইম করা হয়েছে। বেশ। রাম খারাপ ছেলে বললে হতে পারে। রাম খারাপ ছেলে না। আমি কিন্তু অযোধ্যার রামের কথা বলিনি, একটা ওই আমাদের পাশের বাড়িতে থাকতো শিলিগুড়িতে, সেই রামের কথা বললাম। কি মুশকিল। এখন যদি তোমাকে বলে রামু কাকা হচ্ছে খারাপ লোক, সেটাও তো বিশ্বাস করা যাবে না, সিনেমা এত বিশ্বাস করিয়ে দিয়েছে। ঠিক, রামু কাকা তোর ভালোই লোক হয়, পয়েন্ট তো হ্যাঁ। তো এই সমস্ত জিনিস আমাদের হয় আর কি, যে আমরা যতবার নিজের মাথাকে বিজি করে ফেলবো ততবার আমাদের যুক্তিযুক্ত ভাবনার জায়গাটা চলে যাবে, এবং এটা চলে গেছে। যারা বসে বসে ভাবছেন, ড্যানিয়েল কানম্যান নিজে বলেছেন যে উনি নোবেল লরিয়েট একজন ইকোনমিক্সে, এবং সাইকোলজিস্ট হয়ে নোবেল লরিয়েট হয়ে নোবেল পেয়েছেন ইকোনমিক্সে। উনি বলছেন আমারও 95% সময়ে ওনার যেটা মেইন কাজ সেটা হচ্ছে পরীক্ষার খাতা দেখা। সেখানে উনি বলছেন আমি সিস্টেম 1 অ্যাপ্লাই করি, আমি বুঝতে পারিনি সারা জীবন। তাহলে আমি আপনি তো কেউ নই, একদমই। আমাদের শুধু এটা জানা দরকার যে আমাদের ডিসিশনগুলো কিন্তু সিস্টেম 1, এবং এটার জন্য কিছু কিছু কাজ করা দরকার। যেমন আচ্ছা, যদি তোকে বলি যে জিজ্ঞেস করি যে তোর কী মনে হয় গান্ধীজি যখন মারা যান তখন কি তার 90 বছর বয়স ছিল? এটা জিজ্ঞেস করলি তুই? আমি তোকে হ্যাঁ প্রশ্ন করছি, সবাইকেই করছি। কি মনে হয় 90 বছর বয়স ছিল? কাছাকাছি হবে না, কম কত? হবে। যদি না হয় তাহলে কত বছর বয়স? আমার মনে হয় 76 ছিল বোধহয়। কি মনে হয়? যাই না মনে, আমার কাছাকাছি মনে হচ্ছে না, বয়স মানে ছবি ওয়াইজ যেটা দেখেছি সেটা অনুযায়ী ওরকমই মনে হয়। 90 বছর তো খুব বেশি লোকজনকে দেখিনি হয়তো। তুই তো জানিস বলে, তা না হলে পরে প্রত্যেকের মাথায় 90টা একটা সংখ্যা। এবার হয় আমি তার থেকে কমাবো যে না এই বোধহয় বেশি বলে ফেলছে 90টা, 90 মারা যায়নি, 80-81 মারা গেছে বোধহয়। 78 যে সেটা না, এটাই আমি যে এটাকে বলে প্রাইমিং এফেক্ট বা অ্যাঙ্কারিং, মোর প্রিসাইজলি অ্যাঙ্কারিং। আমরা যখন নম্বর ভাবি, এনারা একটা এক্সপেরিমেন্ট অদ্ভুত করেছিলেন, যে একটা ওই হুইল অফ ফরচুন হয় যেটা একটা না অনেক এক থেকে, তো ওখানে ওটাকে রিগ করে রেখেছেন যে ওটা ঘোরালে পরে 10 আর 65 এই দুটো জায়গাতেই দাঁড়াবে। ক্লাসের সমস্ত ছেলেকে ওটা দিয়ে খেলিয়েছেন, তো কারো কেউ 10 পেয়েছে, কেউ 65, এরকম না 10 এবং 65-র মধ্যেই দাঁড়াবে, তার উপরেও দাঁড়াবে না, নিচেও দাঁড়াবে না। তারপরে তাদেরকে জিজ্ঞেস করা হচ্ছে আচ্ছা বলো তো আফ্রিকার কটা দেশ ইউনাইটেড নেশনসে আছে? অদ্ভুতভাবে সবাই 10 আর 65-র মধ্যেই নাম্বার চুজ করেছে। এটাকে বলে অ্যাঙ্কারিং। আমরা যে কোনো জিনিস একটা নাম্বারের সাথে তুলনা, যখন আমাদের ওই যে ধর সেল যখন হয় বিভিন্ন ব্র্যান্ডের, 1299 কাটা, এখন এটা পাওয়া যাচ্ছে 999, তো 1299টা এলো কোত্থেকে? তুই কিন্তু ভাবছি ওহো তাহলে তো 300 টাকা কম। ওটার দাম আদৌ 1299 ছিল কি না সেটা তো আমরা যাই না, বা বেশিরভাগ ক্ষেত্রে তো তাই হয়। এখন কম পাওয়া যাচ্ছে। হ্যাঁ, এখন কম পাওয়া যাচ্ছে, আসলে দাম এটা অ্যাকচুয়ালি তো ওইটাই দাম বাড়িয়ে হয়তো, মানে অনেক ক্ষেত্রে ঠিক হয়। তো দেখি এখন 6 মাস সেল চলে। হ্যাঁ, 6 মাসই যদি সেল চলছে তাহলে পরে আর জিনিসটা মানে কিভাবে হতে পারে? এটা এত ভালো নাকি কোম্পানিগুলো? তাহলে আর ওদের এত প্রফিট হয় কেমন করে? কিন্তু ওই 1299টা লিখে রাখবে, কারণ আমি যখন কিনতে যাচ্ছি ওই 1299 ক্রস আমার মাথায় ওটা একটা অ্যাঙ্কারিং পয়েন্ট হয়েছে যে আসলে জিনিসটার দাম 1299 হওয়ার কথা। এখন আমি তার থেকেই কম্পেয়ার করছি আমার জিনিসটার দাম কত হবে। ঠিক আছে, এটাকে অ্যাঙ্কারিং বলে। তো এগুলো থেকে আমাদের একটু যত্নে থাকা দরকার আর কি নিজেদের, যে যখন আমার সামনের লোকটা শুনছে আমার কথা বা আমার কথা পড়ছে, বা যারা স্টুডেন্ট তাদের কোনো লেখা পড়ছে বা তাদের কোনো সিভি পড়ছে, তখন তার ক্ষেত্রে তাকে আমাদের বুঝতে হবে যে সামনের লোকটা কিন্তু সিস্টেম 1 দিয়ে করবে। সামনের লোকটার বিচার বুদ্ধির উপরে বিরাট ভরসা করো না যে ও তো আমার ভেতরটাকে চিনবে। না, সে চিনবে না, সে প্রথমে তোমাকে দেখে যা ইমপ্রেশন হয়েছে সেটাই রাখবে। এটা সব ক্ষেত্রেই, সব ক্ষেত্রেই তাই হবে। তো কাজেই ধূপদুরস্ত জামাকাপড় পরো,
যখন সিভি লিখবে তখন গোটা গোটা অক্ষরে ব্যাপারটা লেখো, খুব কঠিন বাক্য ইউজ করতে যেও না যাতে ওর মাথায় স্ট্রেন পড়ে, সহজভাবে ওকে একটা ইজ দাও, তাহলে পরে ব্যাপারটা ঠিক হবে। তো এগুলো কিছু জিনিস অদ্ভুতভাবে আমাদের জানতে হবে আর কি। আচ্ছা, এবার আরেকটা জিনিস ভাবার চেষ্টা করছি, যে আমি যখন একটা গল্প ভাবি, তা আমার তো অবভিয়াসলি সিস্টেম 2 কাজ করে। প্রথমে সিস্টেম 1 কাজ করলেও আমি সিস্টেম 2-তে যাই। তারপর এই সিস্টেম 2 আর সিস্টেম 1 আর সিস্টেম 2 এর মধ্যে যে যাতায়াতটা আছে, মানে আমি বলছি যে এইটা এফেক্টটা কি করে, মানে সেটা আমার একটুখানি বুঝতে ইচ্ছা করছে। যে ধর আমার ডিসিশন মেকিং, যে আমি আজকে বাইরে যাবো কি যাবো না, বা আজকে আমি এটা খাবো কি খাবো না, এই যে ডিসিশন মেকিংগুলো, এগুলো আমরা সব সময় কি সিস্টেম 1 দিয়েই করি? 95% অফ দ্য টাইম। যখনই তোর মনে হবে একটা কাজ করতে আমার মাথাকে একটু খাটতে হচ্ছে, তার মানে তুমি সিস্টেম 2কে এমপ্লয় করছো। ব্যাপারটা এরকম হয় যে প্রথমত সিস্টেম 1 তোমাকে একটা সাজেশন দেবে যে কোনো সমস্যায়, কারণ যেহেতু ওটা বায়োলজিক্যাল ইনস্টিংক্ট। প্রাথমিকভাবে যে কোনো অবস্থায় বাইরে যাবো কি যাবো না একটা প্রথম উত্তর আছে। না, আমার ক্ষেত্রে তো নাই। প্রথম উত্তরটা হলো না, ওটা সিস্টেম 1-এর উত্তর। কোনো ক্ষেত্রে সিস্টেম 1-2 তখন এসে বলবে তোমাকে, তোমার সেলফ কন্ট্রোল, তোমার ক্যালকুলেশন, এগুলো আসবে। তখন দুজনের মধ্যে একটা টানাপোড়েন তৈরি হবে। এই যে এই ড্যানিয়েল কানম্যান বলছেন, ওই যে আমি দেখলাম যে আমি প্রথমে যে মার্কিং করেছিলাম সেকেন্ড কোয়েশ্চেনের, প্রথম উত্তরটা দেখে যে মার্কিং করেছি, প্রথম উত্তরটা খারাপ, পরের উত্তরেও আমি কম নাম্বার দিয়েছি। প্রথম উত্তর ভালো, পরের উত্তরেও আমি ভালো নাম্বার দিয়েছি। না, আমার নিজের ক্ষেত্রেই হয়েছিল যে ইউনিভার্সিটিতে প্রথম সেমিস্টারে আমি খুব ভালো রেজাল্ট করেছিলাম, টপার হয়ে গেছি, এবং সেটা বেশ নামকরা ইউনিভার্সিটি তো ভারতবর্ষের। তারপরে আমি সেকেন্ড সেমিস্টার থেকে দেখলাম আমার অত পড়াশোনা না করলেও চলে, আমার খাতাটা ওরা বেশি নাম্বারই দিচ্ছে। মানে আমার জন্ডিস হয়েছে, আমি আগের দিন এসে পৌঁছেছি, পরের দিন উত্তর দিয়ে, মানে পরের দিন পরীক্ষা দিয়েছি, অবভিয়াসলি 15-20 জন তো অ্যাটলিস্ট আমার থেকে বেটার উত্তর দিয়েছে, আমি বেশি নাম্বার পাচ্ছি কেন? কারণ ওরা ওই মাইন্ডসেটটা তৈরি হয়ে রয়েছে। তো কথা হচ্ছে, এবং তারপরে উনি যখন দেখলেন ড্যানিয়েল কানম্যান যে আমার 2 নম্বর আলাদা, একদমই আলাদা, ওনার মধ্যে একটা বলছেন যে আমি না খুব আনইজি হয়ে গেলাম, আমি বিশ্বাসই করতে পারছি না এটা হয়েছে আমার সাথে। তো যখনই মনে হবে যে মনের মধ্যে একটা টানাপোড়েন তৈরি হবে, বুঝবি যে সিস্টেম 2 আছে। সিস্টেম 2 থাকতে তো হবেই। যেমন আচ্ছা, এটা সবার জন্য এটা খুব ইন্টারেস্টিং, ইনিও বলেছেন যে এই পেনটা আছে, পেন্সিল হলে আরও ভালো হয়, এমনি করে আমি রাখি, এটাকে রাখতে পারি তো, এবার মুখটা দেখতে একটা হাসি মুখ হচ্ছে, হ্যাঁ, এই যখন এটা হচ্ছে তখন আমার মাথাও নিজেকে সুখী মনে করছে, যেটা লাফিং ক্লাবে হয় আর কি। এবং তখন আমার সিস্টেম 2 সাংঘাতিক খুশি আছে, সেই সিস্টেম 2 দিয়ে সমস্ত ডিসিশন নেবে। তো যদি কখনো খুব টেনশন হয় আপনাদের, তাহলে পরে খুব মানে একদম পাতি একটা যে পেনটা নিয়ে একটু পরে ভালো লাগবে, দেখবেন। আমাদের মাথাটা অতটা বুদ্ধিমান নয় যতটা আমরা ভাবি। উল্টো যদি পেন্সিলটাকে এমনি করে ধরা হয়, কারণ ভুরুটা না কুচকে পারবি না তো, এটা সিস্টেম 2-এর কাজ। যখন চিন্তা করতে হবে তখন এমনি করে ধরবেন না। ওই জন্য আমরা এরকম চিন্তা করার সময় পেন এরকম করি। আচ্ছা, উল্টোটা মানে এটা রিভার্সও হয়। তুই যেটা বললি, এটা করলেই আমাদের একটা সিস্টেম 2 মানে অ্যাক্টিভেট হয়ে যাবে। অ্যাট দ্য সেম টাইম সিস্টেম 2 যখন অ্যাক্টিভেট আছে তখন আমি এটা করছি। যখন মানুষ চিন্তা করে তখন তার খুব হাসি মুখ কখনো হয় না, ভুরু কুচকে যায়। আমি ধরো একটা স্ক্রিপ্ট লিখতে গিয়ে অনেক সময় লিখি, ভুরু কুচকে তাকালো, কেন তাকালো? তার কারণ সেই মুহূর্তে তার একটা কোনো একটা চিন্তা আছে। হ্যাঁ, আমাদের মনীষীরা আছেন, তারা হাসি পায় না তাদের। হ্যাঁ, এটা তো আমি ইয়েতে লিখেওছিলাম আমার একটা ছবিতে। হ্যাঁ, সবসময় গম্ভীর, মনীষী মানেই গম্ভীর হতে হবে। এটা কেন? আসলে ওদের গম্ভীর ইমেজটাই আমি দেখতে চাই, কারণ ওনারা চিন্তাশীল। একটা মানুষ হাসছে দেখে মনে হবে কোনো চিন্তা করছে। সুকুমার রায়কে আমরা মনীষী মানলামই না এই জন্য, শুধু হেসে গেল সারা জীবন। তো
এইসব আমাদের নিজেদের মাথায় রাখতে হবে, ছোট ছোট ট্রিকগুলো, যে সামনের লোকটাও কিন্তু এই সিস্টেম 1 আর 2 এর মাঝখানে ফেসে রয়েছে আর কি। আমরা এই যে সবসময় একটা কানেক্ট করি, তাতে আমরা একটা কারণ খুঁজি। আসলে সব জিনিস কারণে হয় না। ওই যে গাড়ি আর রক্ত, মাথায় ভেবে নিয়ে যে রক্ত যে আছে তার কারণ হচ্ছে গাড়িটা। তো আমরা সবসময় একটা কজাল রিলেশনশিপ খুঁজি যে কোনো জিনিসে, দুটো আলাদা আলাদা স্ট্যাটিস্টিক্স, সেটাকে আমরা কানেক্ট করে নেব, কারণ আমাদের মাথা সবসময় একটা কারণ খুঁজছে, নইলে পরে স্যাটিসফাই হতে পারি না আমরা। আমাদের মাথার স্যাটিসফাই কেন হলো, মানে একটা এই একটা ঘটনা আরেকটা ঘটনা দুটোর মধ্যে, যদি বলি যে কালকে অ্যাকচুয়ালি আমি কলকাতা ঘুরতে বেরিয়েছিলাম, বেশ অনেক দেখলাম, হেঁটেই ঘুরছিলাম, অনেক দিন পর হাঁটা হলো। ফিরে এসে দেখি পকেটে মানি ব্যাগ নেই। কি মাথায় এলো? চুরি হয়েছে। পড়েও তো যেতে পারে, এটা মাথায় এলো না কেন? কারণ মানি ব্যাগ চুরিই হয়, এটাই আমরা জানি। তো আমাদের মাথায় একটা কারণ খুঁজেছে। এই দুটো সম্পূর্ণ আলাদা জিনিস হতে পারে। আমি সারাদিন ঘুরে বেরিয়েছি, শুধু এখানে অ্যাড করে দিয়েছি যেটা জীবনে, আমি আমার জীবনে 3টে মানি ব্যাগ হারিয়েছি, প্রত্যেকবার বলেছি চুরি হচ্ছে। অ্যাকচুয়ালি আমার পড়েই গেছে 3বারই। হ্যাঁ, তো কারণ একটা আমরা একটা কারণ খুঁজতে থাকি, এটা একটা বড় পিটফল কিন্তু, যে আমরা সব কিছুর পেছনে কারণ খুঁজছি। কারণ নেই, দুটো একদম আলাদা আলাদা জিনিস, যেটার কার্যকারণ সম্পর্ক নেই কোথাও। হ্যাঁ, যে আমি পিৎজা এক্সপেক্ট করছিলাম 20 মিনিটে, খুব খিদে পেয়েছিল, এখন খুব রাগ হচ্ছে, কি মনে হবে? দেরি হচ্ছে, অন্য কিছু তো হতে পারে। আরে আমার ওর সাথে ঝামেলা হয়েছে একটুকে, তার জন্য রাগ হতে পারে। পিৎজা দেরি করে আর নাও আসতে পারে, ও 25 মিনিটের মধ্যে পৌঁছে গেল ধরো, বুঝতে পেরেছি। হ্যাঁ, ব্যাপারটা এগুলো হয়। আবার আরেকটা এরকম, আজকে না আমরা শুধু এরকম খেলে যাই, বিভিন্ন রকম খেলা, মজা লাগছে না? ধর একটা তোকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিই, এস ড্যাশ ড্যাশ পি। এস ড্যাশ ড্যাশ পি, SOUP, স্যুপ। ও স্যুপ বললো, স্টপ বললো, স্টপ হতে পারে, স্যুপ। আমি একটু পিৎজা বললাম, তার একটু আগে আবার বলেছি একটা খাবারের কথা, তার আগে অ্যাক্সিডেন্টের কথা। হ্যাঁ, আবার একবার পিৎজা বলছেন, পিৎজা বলে খেয়েছি, বমি হয়েছে। এরা বলবে যে আমি তোমাকে প্রাইম করেছি খাবারের জন্য, ভাবার জন্যে, কারণ এস আর স্টপ বললো কেন? অ্যাক্সিডেন্টের কথা বলেছি, তাই তো বললাম। কিন্তু SOAP যে সোপও হতে পারে, এটা আমাদের এখন মাথায় আসবেই না। এটা হচ্ছে প্রাইমিং। এরকম প্রাইমিং করে তো অনেক লোককে বোকা বানানো যাবে। বোকা বানায় না? এরকম আপনারা কিছু করবেন, এরকম বোকা বানাবেন না, এইসব শিখে। বোকা তো বানানো হয়। ধর একটা আমি মলে ঢুকছি একটা বাজার করতে, বড় বড় হোর্ডিং, কেন প্রাইমিং করা হয়? ওটা প্রাইমিং করা হয়। মার্কেটিং এর লোকরা, রাজনীতিবিদরা খুব ভালো জানে এই জিনিসটা, প্রাইমিং করে দিচ্ছে বারবার আমাকে। অ্যাঙ্কারিং, প্রাইমিং, এগুলো হয় আমাদের, আমরা নিজেরাও বুঝতে পারি না কখন হয়ে গেছে। না, এই এক্সাম্পলটা তো খুবই পরিষ্কার, যে আমি স্যুপ কেন, অনেক কিছু হতে পারে এস ড্যাশ ড্যাশ পি দিয়ে, কিন্তু স্যুপ আর স্টপটাই এলো বেশ। এটা আছে। আরেকটা এফেক্ট আছে যেটাকে বলে হ্যালো এফেক্ট। হ্যালো এফেক্ট? হ্যালো মানে তো ওই পেছনে, মাথার পেছনে যে হ্যালো হয়। আমরা একটা জিনিসে যদি ওই, যে কারণে আমাদের ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন। একটা ছেলে চশমা পরে, আমার সাথেই হয়েছে, আমার যে চশমাটা আমার ছোটোবেলার, আমি এটা আপনাদের অনেকের সাথে হয়েছে হয়তো, সেজন্য ইন্টারেস্টিং। আমি কলেজে পড়াশোনায় মোটামুটি খারাপ ছিলাম না, হস্টেলে থাকি, চশমা বেশ ভালোই ছিল, খারাপ ছিলাম না, মডেস্টি দিয়ে বলছে, খুবই ভালো ছিল। হ্যাঁ, কলেজে মোটামুটি একটা নাম আছে, সেই জন্যে হস্টেলে থাকি, চশমা টশমা পড়ি, তার মধ্যে বাঙালিদের একটা আলাদা ইমপ্রেশন আছে, আমি বাংলার বাইরে পড়তাম আর কি। কিন্তু দুষ্টুমি আমি অনেক করেছি, এমন নয়, বন্ধুদের সাথে মিলে মারামারিও করেছি। মারামারি যখন হয়েছে বা হতো, হস্টেল ওয়ার্ডেন এসে আমাকে জিজ্ঞেস করতো, প্রেমাশিস ক্যা হুয়া বাতাও তো। আমি তাকে একদম সুন্দর চেহারা করে বলে দিতাম যে ওই আমার যাদের সাথে মারামারি হচ্ছে দোষটা তাদের। বিশ্বাস করে নিত।
তো কারণটা হচ্ছে যে আমার যে পড়াশোনায় ভালো, যার চশমা আছে, আর যে বাঙালি, সে দুষ্টুমি করে না, সে অন্য সব দিকে ভালো। সেই জন্য আমি কালচারাল সেক্রেটারি হয়ে গেলাম। অনেক স্কুলে কলেজে এরকম করে যে টপার তাকে কালচারাল সেক্রেটারি বানিয়ে দাও বা ক্লাস রিপ্রেজেন্টেটিভ বানিয়ে দাও, তার ম্যানেজমেন্ট স্কিল ফিল কিচ্ছু লাগবে না, শুধু টপার হলেই হবে। টপার হলেই হবে। তো এটাকে বলে হ্যালো এফেক্ট। হ্যাঁ, যে বা একটা মিটিংয়ে যে প্রথম কথা বললো তার কথাটাই জেনারেলি মানা হবে, প্রথম যে একটা পয়েন্ট খুব ভালোভাবে রাখবে, সেই স্মার্ট। এগুলো হ্যালো এফেক্ট হয় যে আমাদের একজনের সম্বন্ধে যদি একটা জিনিস বিশ্বাস করি, আরেকটা জিনিসও তার জন্য আমাদের মাথার মধ্যে, কারণ এগেইন আমাদের মাথা অত খাটতে চায় না, কগনিটিভ ইজ বলে এটাকে। আমরা যত কম কাজে হয়ে যায়, সিস্টেম 2ও চায় যে বেশি কাজ করিও না আমাকে দিয়ে, এত গ্লুকোজ লাগবে, এত এনার্জি লাগবে, এত করিও না বাবা আমাকে দিয়ে কাজ। সিস্টেম 1 যদি হয়ে যায় তো কেন আমাকে আবার আনছো, আমি বসে থাকি না। এটা হচ্ছে ওর মূল জীবনের উদ্দেশ্য আর কি। আর এই সমস্ত ঘটনায় আমরা তো এবার তুই ওই ওয়ার্ডেন যে আমার, সে তো ভাবছে আমি ঠিক কাজই করেছি। তো এই কারণে আমাদের ওভার কনফিডেন্সও তৈরি হয়েছে, কারণ আমরা সব বিষয়ে জানি, আমরা সব বিষয়ে আমাদের ইমেজ আছে, এবং আমাদের স্টিরিওটাইপ কখনো হয় না। স্টিরিওটাইপ তো অন্য লোকের হয়, আমি তো ভেবে চিন্তেই এই লোকটাকে ভালো মনে করছি। ওভার কনফিডেন্স, কনফার্মেশন বায়াস, এসব হচ্ছে। এই প্রাইমিং যে বললাম তার একটা বড় আরেকটা এক্সাম্পল আছে কিন্তু, সেটা হচ্ছে যে দেখবি হেলথ ইন্স্যুরেন্সের কাউন্টার থাকে হসপিটালে। হসপিটালে হেলথ ইন্স্যুরেন্স বিক্রি করা হয়। হেলথ ইন্স্যুরেন্সের প্রথম নিয়মই হচ্ছে হসপিটালে যে ভর্তি তার জন্য হেলথ ইন্স্যুরেন্স কখনো কিন্তু কেউ দেবে না। কিন্তু যেহেতু আপনি হসপিটালে আছেন, সেহেতু আপনার মাথায় এখন এই জিনিসটাই চলছে, স্বাস্থ্য স্বাস্থ্য, হসপিটালে গেলে কী হবে, দুশ্চিন্তা, সেটা আছে বলেই ওরা ওখানে বিক্রি করার চেষ্টা করে। ঠিক আছে, এবার একটা সার্জারি হবে, সার্জারি ছেড়ে দিই, খাওয়া দাওয়াতেই আছি। যদি বলি একটা ধর দুধের প্যাকেট, এটাতে 5% ফ্যাট আছে, কি মনে হবে এটা হেলদি না আনহেলদি? বা যে কোনো খাবারের মধ্যে যদি বলি 5% ফ্যাট আছে, না মানে আমি জানি না, মানে হেলদি জেনারেলি যে কোনো জিনিস আমি যদি বলি 5% ফ্যাট আছে, আমাদের আনহেলদি মনে হবে খাবারটা, যে কোনো খাবার আর কি। আর যদি বলি 95% ফ্যাট ফ্রি, হেলদি মনে হবে। আলাদা কিছু বললাম কি না, বাট দ্যাটস দ্য পয়েন্ট। হ্যাঁ, একজন ডাক্তার এসে আপনাকে বললো যে আপনার খুব কাছের মানুষের অপারেশন হবে, বলে দেখুন এই অপারেশনে 10% চান্স কিন্তু আছে অপারেশনটা সাকসেসফুল হবে না। জেনারেলি তো দুশ্চিন্তায় পড়ে যাবে মানুষ। আর যদি ডাক্তার এসে এটা না বলে এটা বলে যে 90% চান্স কিন্তু ঠিক হয়ে যাবেন উনি, দুটোর মানে কি এক? না, দুটোর ইম্প্যাক্টও আলাদা, দুটোর ইম্প্যাক্ট আলাদা। এটাকে বলে ফ্রেমিং এফেক্ট। কিভাবে একটা কথা বলা হচ্ছে তার উপরে ডিপেন্ড করে আমাদের মাথা কিভাবে ওটাতে রিয়্যাক্ট করবে। কারণ জেনারেলি এই কনসেপ্টটা জেনারেলি স্বীকার করতে চায় না, তার জন্য আরেকটা এক্সাম্পল। না তুই দিয়েছিসই ওটা, ওই টস করলাম, টস করার সময় যদি বলি যে হেড পড়লে 100 টাকা আমি তোকে দেব, আর টেল পড়লে 100 টাকা তুই আমাকে দিবি, করবো টস? না, মানে 100 টাকা লস হওয়ার চান্স আছে তোমার, আমি কেন করবো? পেতেও তো পারো বাবা 100 টাকা। হ্যাঁ, তো এতে রিস্কে গেলাম না, তোর 100 টাকা আমার তোর কাছে থাকলো, আমার 100 টাকা আমার কাছে থাকলো, বিন্দাস। যদি বলি যে হেড যদি পড়ে তাহলে আমি তোকে 200 টাকা দেবো, টেল যদি পড়ে তাহলে তুই আমাকে 100 টাকা দিবি, তাহলে লোভ বলে একটা জিনিসে আপনি খোঁচা মারছেন, সেটা ওটা ভালো হচ্ছে না। হ্যাঁ, তাও অবশ্যই বলবো হয়তো, হ্যাঁ, যে হ্যাঁ করতে পারি। সেম জিনিসের জন্যে, সেম অ্যামাউন্টের জন্যে বা সেম ইম্প্যাক্টের জন্যে লস ব্যাপারটাতে মানুষ বেশি রেসপন্ড করে গেইনের থেকে। এটাকে বলে লস অ্যাভারশন। লসটা আমাদের বেশি বলে মনে হয়। 100 টাকা পাওয়ার মানে 100 টাকা আমার থেকে নিয়ে নিবি তুই, এটাকে কাউন্টার করতে গেলে পরে আমাকে অ্যাটলিস্ট 200 টাকা তোকে দেওয়ার প্রমিস করতে হবে। ইন জেনারেল আমাদের লস অ্যাভারশনের বাতিক আছে একটা। গেইন এবং লসের মধ্যে আমরা যে দুটোই ইকুয়াল এটা ভাবতে পারি না। মানে আমাদের গেইনটা বেশি না দেখতে পারলে লসের কথা বেশি ভাববো, আমরা লসের কথা বেশি ভাবি,
অ্যাজ কম্পেয়ার টু গেন। গেইন। আর যদি গেনের অ্যামাউন্টটা বাড়তে থাকে তখন লসটা আস্তে আস্তে ছোট হতে থাকে। এটাকে লস অ্যাভারশন ইন্ডেক্স বলে একদম হ্যাঁ, তো স্পেসিফিক্যালি। জুয়ার ক্ষেত্রে তো এটাই ব্যাপার। জুয়া যারা খেলে তারা রিস্ক প্রোন লোক। হ্যাঁ, রিস্ক প্রোন লোক, কিন্তু তারা যদি মানে এটা দেখে যে 100 টাকা তারা ইনভেস্ট করলো, তাতে স্যার 500 টাকা পাওয়ার সম্ভাবনা আছে, তাহলে ওই যে অ্যামাউন্টটা বেশি, তার তো ইনভেস্ট করার চান্সেস বেড়ে যাবে। আর যদি সে দেখে 100 টাকা দিয়ে 200 টাকা পাবে, বা 100 টাকা দিয়ে 100 টাকা পাবে, তাহলে তার কাছে 200 টাকা হলো, কিন্তু সে কিন্তু এটা বুঝলো না যে 100 টাকা দিয়ে 200 টাকা পাবে, যেটা আমার সঙ্গে তোর এই মুহূর্তে হলো। আমরা লসে মানে আমরা রেসপন্ড করি খুব বেশি লস থেকে। তো এটা একটা প্রবলেম, লস অ্যাভারশনের প্রবলেম আছে। আসলে আমাদের মাথায় একটা যখন সমস্যা আসে তখন সেই সমস্যাটাকে আমরা সরলীকরণ করি। হ্যাঁ, যদি জিজ্ঞেস করি যে তুই কি খুশি আছিস, এটার উত্তর দিতে হবে না, এটা জেনারেল প্রশ্ন। কাউকে যদি জিজ্ঞেস করা হয় আপনি কি খুশি আছেন, আমাদের মাথায় প্রশ্নটা, কারণ খুশি আমি কি আছি আসলে, এম আই হ্যাপি, এটার জন্য বহু কিছু করতে হবে মাথাকে। তো আমার মাথায় সিস্টেম 1 সিস্টেম 2 বলবে আমি লেজি, এখন আমার একটা সময় নেই, ফেসবুক দেখতে হবে, রিল দেখতে হবে, আরও অনেক ঝামেলা রয়েছে, অফিস যেতে হবে, অফিসে কাজ করতে হবে, অত টাইম নেই বাবা আমার কাছে। সিস্টেম 1 দেখে নে তো তুই একটুখানি। সিস্টেম 1 তখন কী করবে, সিস্টেম 1 তখন ওই কোয়েশ্চেনটাকে সাবস্টিটিউট করে, হাউ হ্যাপি ইউ আর, এই কোয়েশ্চেনটাকে সাবস্টিটিউট করে যে হাউ ইজ মাই মুড নাও। এখন আমার মুড কেমন, সেই হিসাবে আমরা উত্তর দিয়ে দিই। বুঝলাম, কিন্তু প্রশ্নটা সম্পূর্ণ আলাদা। প্রশ্নটা সম্পূর্ণই আলাদা। হ্যাঁ, লাস্ট ফ্রাইডে পার্টি করেছিস, মন খুশি, এখন কেমন, লাস্ট ফ্রাইডে পার্টি করেছিস, এখন কেমন আছিস জেনারেলি? ভালো আছি। তোর একটা দাঁত ব্যথা চলছিল না কদিন ধরে? দাঁত, হ্যাঁ এখনো আছে একটুখানি প্রবলেম, বাট হ্যাঁ অ্যান্টিবায়োটিক চলছে, ঠিক হয়ে গেছে অনেকটা। বলছি এমনি ওভারঅল আছিস কেমন? ভালোই চলছে। হ্যাঁ ভালোই, ঠিক আছে, চলছে। আমি জেনারেলি এই প্রশ্নটার উত্তরে সবসময় বলি খুব ভালো, কারণ এটা আমি একটা অভ্যাসের মতো করে নিচ্ছি। টপ অফ দ্য মাইন্ড, এটা আমি অভ্যাসের মতো করে নিচ্ছি ব্যাপারটাকে। আমার মনে হয় যে এটা একটা পজিটিভ রিঅ্যাফরমেশন দেয় মাথায়, সেই কারণে বললাম। বাট আই গেট ইউর পয়েন্ট, যে আমি যেই মুহূর্তে একটা ভালো মেমোরি থেকে ভালো মেমোরিকে করছি, মনে করছি, তখনই আমার কাছে এই প্রশ্নটা মনে হচ্ছে যে হ্যাঁ ওই পার্টিকুলার পার্টিটার কথা মনে পড়লো, তখন কিন্তু আমার হ্যাপি, আমি ভালোই আছি, এটাই বলবো। আবার যে দাঁতের ব্যথার কথা মনে পড়লো, আমার মনে পড়ছিল কয়েকদিন আগে আই ওয়াজ রিয়েলি সাফারিং। হ্যাঁ, তো সেটা যখন মনে পড়বে তো অবভিয়াসলি আমি বলতে পারবো না যে আমি অসাধারণ আছি, দারুণ আছি, খুব ভালো আছি, এটা তো বলে উঠতে পারবো না। দ্যাটস আই ক্যান আন্ডারস্ট্যান্ড, মানে বুঝতে পারলাম। কারণ আমাদের কাছে যে অ্যাভেলেবল ইনফরমেশন আছে, অ্যাভেলেবল মানে টপ অফ দ্য মাইন্ড, সেই ইনফরমেশনের বেসিসে ডিসিশন নিই। যেমন ধর এটা, হ্যাঁ এটা ঠিক সময়ই আছে যে ফিল্ম ইন্ডাস্ট্রিতে বিয়ে টেকে, সবাই তো বলে টেকে না। কি মনে হয় বিয়ে টেকে ফিল্ম ইন্ডাস্ট্রিতে? না, মানে চান্সেসটা হাই, না টেকার চান্স হাই। এবার সব ফিল্ম ইন্ডাস্ট্রির লোকজনের তুই একটা ডেটাবেস বের কর, যারা বিবাহিত, কটা বিয়ে ভেঙেছে দেখ, আর কটা বিয়ে আছে টিকে আছে এখন অবধি। 10 বছরের বেশিটাকে আমরা টিকে থাকা বলতে পারি, গ্যারেন্টি দিয়ে বলতে পারি বেশিরভাগ বিয়ে টিকে আছে। এবং অ্যাট দ্য সেম টাইম তোকে আমি এতটুকুও বলতে পারি, ফিল্ম ইন্ডাস্ট্রিতে কটা লোক আছে, বাকি যে মানুষ আছে সবার, আমি স্পেসিফিক্যালি ফিল্ম ইন্ডাস্ট্রির কথাই বলছি, সব বিয়ে ভাঙা বিয়ে জোড়া তো সবারই থাকে। হ্যাঁ, কিন্তু ফিল্ম ইন্ডাস্ট্রির ক্ষেত্রে তুই যেটা বলছিস সেটা তো, তার কারণ হচ্ছে আমি কদিন আগে একটা 3-4টে আমরা বিয়ে ভাঙার একটা গুজব রটনা শুনেছি, আমাদের মাথায় ওটা টপ অফ দ্য মাইন্ড আছে, যে হ্যাঁ ভেঙেও থাকে না। নির্ভয়ার প্রবলেম হওয়ার পরে সমস্ত মা বা বাবা তাদের মেয়েদেরকে বাইরে যেতে দিয়ে বারণ করেছে, রাত্রি হয়ে গেছে বাইরে বেরিয়েও না। এটা হচ্ছে টপ অফ দ্য মাইন্ড রিকল, অ্যাভেলেবিলিটি বায়াস। অ্যাভেলেবিলিটি বায়াস মানে আমার অ্যাভেলেবেল ইনফরমেশন অনুযায়ী আমি ওইটাকে প্রসেস করছি সেই সময়। এটার একটা বড় ইম্প্যাক্ট হচ্ছে, ধর ভারতবর্ষে টেররিজমে
কত লোক মারা গেছে আজ অব্দি সমস্ত লাস্ট 10 বছরে বা লাস্ট 20 বছরে? আমার কাছে এই ডেটাটা এক্স্যাক্ট তো নেই। এনিওয়ে 1 লক্ষ লোক তো মারা যায়নি। সে যদি আমি 26/11 জুড়ি, ট্রেন ব্লাস্ট তার আগের কথা, কিন্তু 1 লক্ষ লোকের কমই মারা গেছে টেরোরিজমে। 2-2.5 লক্ষ বা তার বেশি মানুষ মারা গেছে, মানে প্রতিদিন গড়ে 2,500-এর মতন মানুষ মারা যায় রোড অ্যাক্সিডেন্টে। তো টেরোরিজমের থেকে রোড অ্যাক্সিডেন্টটাতে মারার সম্ভাবনা বেশি অনেক। কিন্তু আমরা টেরোরিজমে যে পরিমাণ ভয় পাই, গাড়ি নিয়ে বা বাইক নিয়ে রাস্তায় বেরোতে তো সেই ভয়টা পাই না। কেন? কারণ ওর নিউজটা আমার মাথায় রয়েছে। আমরা হিউম্যান কাইন্ডের সময় এই কথাটা নিয়ে বলেছিলাম, এদেরকে ড্যানিয়েল কানম্যান বলেন এই মিডিয়ার একটা অংশ বা কিছু অংশ এদেরকে আমরা অ্যাভেলেবিলিটি এন্টারপ্রেনিয়ার বলতে পারি, কারণ তারা ওই জিনিসটাকে বারবার রিকল করান। টেরোরিজমে মানুষ ভয় পাচ্ছে, টেরোরিস্ট অ্যাটাক হয়েছে, এতগুলো লোক মারা যায়, বড় বড় গোটা গোটা করে লেখা, আমি ভয় পেয়ে গেলাম। 52 জন মারা গেছে, আমি ভয় পেয়ে গেছি। সেই দিন সেই শহরেই হয়তো 500 জন মারা গেছে রোড অ্যাক্সিডেন্টে, ভয় পাচ্ছি না। এবং এটা ক্যাসকেড করে। আচ্ছা ভয় পেয়েছি, ভয় পেয়ে আরও কিছু ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই যে আজকে মলে ঢুকছি আমরা, গাড়ির তলায় আয়না দিয়ে দেখছে, চেক করে দিচ্ছে। টেরোরিজম নিয়ে একটা পুরো ইন্ডাস্ট্রি তৈরি হয়েছে। দের ইজ এ টেরোরিজম ইন্ডাস্ট্রি। টেরোরিস্টদের ছাড়া প্রাইভেট সিকিউরিটি ইন্ডাস্ট্রি পুরো তৈরি হয়েছে টেরোরিজমের ভয়ের জন্য। সেই পরিমাণ রোড ট্রাফিকের জন্য কিন্তু সেই পরিমাণ খরচা হয়নি, আমরা করি না সেই পরিমাণ। এখনও রাস্তায় বেরোলে প্রচুর লোককে দেখা যাবে হেলমেট ছাড়া ঘুরে বেড়াচ্ছে। পুলিশ যদি ধরে ওখানে না চেক হচ্ছে, তাহলে পরে হেলমেট পরবো। ভয় তো সেম পাওয়ার কথা, বেশি পাওয়ার কথা, পাচ্ছি না, কারণ ওই অ্যাভেলেবিলিটি বায়াস রয়েছে আমাদের। তো এই সমস্ত বায়াস এগুলো হচ্ছে বিহেভিয়ারাল ইকোনমিক্সের পার্ট। যে মানুষ যখন ডিসিশন নেয় তখন মানুষ বেশিরভাগ ডিসিশনই সিস্টেম 1 দিয়ে নিয়ে নেয়। বেশিরভাগ ডিসিশনের মধ্যেই বায়াস রয়েছে, যেটা র্যাশনাল যুক্তিযুক্ত সিদ্ধান্ত নয়, এবং সেটা বড় বড় সিদ্ধান্ত নিয়ে নিচ্ছে মানুষের নিয়ে, টাকা পয়সা নিয়ে। যেমন আমি তো আমার কাজই সেটা, আমি প্রচুর মানে ভারতবর্ষ, বাংলাদেশ, কেনিয়া, আফ্রিকার আরও অনেক দেশ, সাউথ ইস্ট এশিয়া, প্রচুর জায়গায় রিসার্চ করে দেখেছি মানুষের টাকা পয়সা নিয়ে ডিসিশন বায়াসটি হয়। কোন সেভিংস অ্যাকাউন্টে আমি টাকা রাখবো, কেন রাখবো, কোথা থেকে লোন নেব, কেন নিলাম, ওই আমরা আগে রিসার্চ করার সময় জিজ্ঞেস করতাম আপনি কী দেখে নেয় গাড়ি কিনলেন। আমাদের MBA মানে ম্যানেজমেন্ট পড়ানোর সময় এটা শেখানো হতো। তো লোকে টিক করতে দেওয়া হতো, আমি প্রথমে দেখি ইঞ্জিন পাওয়ার কত, তারপরে দেখি এটা কত, তারপরে দেখি ওটা কত। কিন্তু যখন কিনতে যাচ্ছে তখন হয়তো রং ভালো লেগেছে, বা হয়তো তার বন্ধু বলেছে এই জানিস তো ওই বাইকটা আজকাল দারুণ চলছে। কোনো যুক্তিযুক্ত সিদ্ধান্ত আমরা নিচ্ছি না। লাস্ট আপনারা যে জিনিসটা কিনেছেন একটু ভেবে দেখবেন কেন কিনেছেন, যেটাতে 1,000 টাকা 10,000 টাকার বেশি খরচা করেছেন। কিন্তু মানে খুব কম মানুষই আছে যারা প্রচুর রিসার্চ করে, বা ধর কেউ ওরা মোবাইল কিনবে, কিছু মানুষ আছে যারা খুব রিসার্চ করে মোবাইলটা নিয়ে ফাইনালি হয়তো মোবাইলে এইটা সব দিক দিয়ে কম্প্যারিজন করে এইটা একদম দারুণ একটা জিনিস, এইটা কেনা যায়, কস্ট এফেক্টিভ অ্যান্ড এভরিথিং। এটা খুব কম মানুষ করে। তারপরে তুই দোকানে যাচ্ছিস, তোকে দোকানে ঢোকার আগের থেকে প্রাইম করা শুরু হয়ে গেছে। হ্যাঁ, দোকানে সব সিদ্ধান্ত নিয়ে এসছি আমি এই মডেলের এটা কিনবো, দোকান ঢোকার পরে প্রাইম করা হচ্ছে 1299 নয়, মানে মোবাইল লেগে তো 1200 নয়, 12,000 নয়, এখন 1100 সামথিং, 11,000 সামথিং। এই সমস্ত করে টোরে লাস্ট মুহূর্তে হয়তো তুই আর যেটা ভেবে এসেছিলি সেই মোবাইলটা কিনলি না। রাইট, এটা হয়, এটা অনেক সময়ই হয়। বা পাশের থেকে বন্ধু বললো জাস্ট কি এত রিসার্চ করে জানিস আমার মোবাইল, হ্যাঁ কী ব্যাপার, হ্যাঁ ঠিকই তো কিনে। এইগুলো সমস্ত হয় আর কি। আমরা সোশ্যাল মানে সোশ্যালি যেটা অ্যাকসেপ্টেবল সেটা। অদ্ভুত একটা কারো ভালো বাইক খুব কম দামে পাওয়া যাচ্ছে, কজন কিনেছে? এই ওরা আমাদের বাইকার গ্যাং আছে, আমাদের যারা ক্যামেরা করছে আর কি, পেছনে আছে, খুব বাইক চালাতে ভালোবাসে। ওদেরকে জিজ্ঞেস করলে ওরা বলবে হ্যাঁ আমি তো খুব ভেবেচিন্তে এই বাইকটা কিনেছিলাম। একদম ভেবেচিন্তে করেনি, কেউ শিখে ওর ওই বাইকটা আছে জানিস তো, দেখেই দারুণ লাগলো, যা আওয়াজ করে না, বাইকে আওয়াজ করে না, এটা দিয়েও তো মানুষ কেনে। অনেক কিছু এরকম ইয়ে আছে যেটা দিয়ে কেনে। আরও কিছু জিনিস বায়াস আছে যেগুলোকে আমরা কয়েকটা ভাগে ভাগ করি আর কি। যেমন যেটাকে ক্যাপিটাল স্কারসিটি বায়াস বলে, যে মানুষ যে গরিব লোক বা যার কাছেই টাকা নেই, যখন টাকা কম থাকে তখন লং টার্ম ভাবনাটা মানুষ ভাবতে পারে না, তখন সেটাকে বলে প্রেজেন্ট বায়াস।
খুব শর্ট টার্মে আমার ইমিডিয়েট কোনো কিছু কাজের জন্য সে খরচা করে ফেলে টাকাটা। এটা আমরা দেখেছি ওই 3-4টে দেশে। ইনফ্যাক্ট ওই ড্যান এরিয়েলি এবং কানম্যানের খুব কাছের লোকদের সাথে মিলেই রিসার্চটা আমরা করেছিলাম 4টা দেশে। তখন দেখেছি যে মানুষ না, আমরা যদি লং টার্ম প্ল্যানিং, কোনো মানুষ লং টার্ম প্ল্যানিং করে না, কোনো মানুষ না, খুব খুব কম। মানে যারা হচ্ছে অ্যাকচুয়ালি বিলিয়নের হয়ে গেছে তারা ছাড়া জেনারেলি যার কাছে টাকা কম সে লং টার্ম প্ল্যানিং করে না। এটার জন্য নয় যে তার কাছে টাকা নেই, তার কাছে ওই আইডিয়াটাই নেই লং টার্মে, সে টাইম হিসেবে ভাবেই না প্ল্যানটাকে। যেমন ওই বেশ কিছু ব্যাংক চালু করেছিল গোল বেসড সেভিংস। আমি একটা বাইক কিনবো, তার জন্যে টাকা জমাও, বাইকের অ্যামাউন্টটা হচ্ছে ধরা যাক 1 লাখ টাকা, তার জন্যে টাকা জমাতে জমাতে গোল বেসড সেভিংস। প্রচুর লোক ওই ঘটনাটা ঘটিয়েছে, কিন্তু তারপরে কত পার্সেন্ট তার থেকে অ্যাকচুয়ালি বাইক কিনেছে এটা নিয়ে খুব সন্দেহ আছে। টাকাটা যখন আসছে আমার কাছে তখন আমি সিদ্ধান্ত নিচ্ছি যে ওটা নিয়ে আমি কী করবো। তো মানুষ এটা করে, শর্ট টার্ম হয়ে যায়। হ্যাঁ, সেন্দিল মুলেনাথন বলে একজন আছে না, ওনার কলম্বিয়া না ইয়েলের প্রফেসর, ওনার সাথে এই রিসার্চটা করেছিলাম আমরা। মানুষের কাছে যখন টাকা থাকে না তখন সে লং টার্ম ভাবে না, প্রয়োজন হলেও ভাবে না। তারপর টাইম ইনকনসিস্টেন্সি বায়াসের মধ্যে এটাও আছে যে ধর তোকে যদি বলি 100 টাকা আজকে নে আমার থেকে, আমি গিফট করছি, হয় তুমি আজকে 100 টাকা নাও বা তোকে নেক্সট মাস 110 টাকা দেবো, যেন কী চুজ করবি? 100 টাকা এখন চুজ করবি। এখন যদি বলি আজ থেকে 1 বছর পর, মানে এক্স্যাক্টলি না 1 বছর দরকার নেই, 31 ডিসেম্বর তুই আমার থেকে 100 টাকা নে, বা 31 জানুয়ারি 2025 আমার থেকে 110 টাকা নিস গিফট, কোনটা চুজ করবি? 110 টাকা। ডিফারেন্স কি হলো? এই মুহূর্ত আর সেই সময়, এই যে 1 মাসের ডিফারেন্সটা, আজকে আমার এই 1 মাসের ডিফারেন্সটা যত বড় মনে হচ্ছে, তখন থেকে 6 মাস পরের 1 মাসের ডিফারেন্সটা আমার তত বড় আর মনে হবে। রাইট, এটাকে বলে হাইপারবোলিক ডিসকাউন্টিং। নামটা ভেবে লাভ নেই, যে আমরা না পরে ব্যাপারটাতে কমিট করে, আমরা টাইমের এই যে সেন্সটা আমাদের সবসময় সমান নয়। আজকের দিনটা বেশি ইম্পর্ট্যান্ট, আজকের থেকে 1 মাস 30 দিনটা যত ইম্পর্ট্যান্ট, ডিসেম্বর থেকে জানুয়ারির 30 দিনটা 30 দিন নয়, ওটা খুব কম ডিফারেন্স হয়, ওই ডিফারেন্সটা অতটা নেই। এটা আমরা করি। যেমন এই জিনিসটাকে ইউজ করেছে পেনশনের ক্ষেত্রে, বহু দেশ ইউজ করেছে। এই বিহেভিয়ারাল ইকোনমিক্স এদের কাজ দেখেই শুরু হয়েছে। মানুষকে বলা হতো যে ভলেন্টারি পেনশন, তো এই আমাদের এখানে যেমন পেনশন চলছে, যে পেনশনে সেভ করতে পারো, বা এটা এখন করে অনেকেই, যে আমাদের এখানেও করে, যে ইন্স্যুরেন্স কিনবেন আপনি একটা পোস্ট ডেটেড চেক দিয়ে রাখুন, তো করে না অনেকে। কারণটা কি? পোস্ট ডেটেড চেক দিয়ে রাখুন, আমি আজকে কমিট করতে পারছি না 10,000 টাকা, কিন্তু আমাকে তুই বল যে 10,000 টাকা 1 মাস পরে নেবো আপনার থেকে, বা 5 মাস পরে আপনার থেকে 10,000 টাকা নিচ্ছে, আপনি আজকে পোস্ট ডেটেড চেক দিয়ে রাখুন। লোনের সিস্টেমটা তো তাই, যে আজকে এই মুহূর্তে একটা টাকার দরকারও, সে টাকাটা নিল, সে কিন্তু ভাবছে পরে কি হবে, সে এই মুহূর্তে ভাবছে না, ভাবছে পরে কোনোভাবে দিয়ে দেবো, কিন্তু সে নিয়ে তো নিচ্ছে। রাইট, অনেক চড়া সুদে সে লোন নিয়ে নিচ্ছে, একদম পরেরটা ভাবছি না আমরা। তো ওই ওরা পেনশনের ক্ষেত্রে কি করেছে, যে লোকে যখন ওকে বলা হচ্ছে যে পেনশনের জন্য এনরোল করুন, লোকে করছে না, না না এই এখনই স্যালারি পেয়েছি আমি, এখনই আমি পেনশনের জন্য টাকা দিতে আমি পারবো না। তখন ওদেরকে বলা হয়েছে, দুরকম কাজ করা হয়েছিল এক্ষেত্রে, দুটোই আলাদা আলাদা বায়াসকে অ্যাড্রেস করে করা হয়েছিল। একটা বলছে যে এই মাসের নয়, আপনি সাইন করুন যে আপনার নেক্সট মাস থেকে পেনশন কাটা হবে। বেশিরভাগ লোক চলে গেছে, কিন্তু রাজি হয়ে গেছে, এই মাসের থেকে টাকা কাটা হবে না, এই মাসের টাকাটা খুব ইম্পর্ট্যান্ট, কিন্তু পরের মাসের স্যালারি থেকে 10% পেনশনের জন্য কেটে নেবে, সেটার জন্য আমি রাজি আছি। এবং এটাতে সাকসেস রেট ইজ হাই। হ্যাঁ, এটা হলো একটা। সেকেন্ড, আরেকটা হচ্ছে যে এটা আমরাও করেছি অনেক ইয়ের ক্ষেত্রে, ওদের পেনশনের সিস্টেম হচ্ছে অপ্ট ইন, ম্যান্ডেটরি নয়, মানে কম্পালসারি করতেই হবে এরকম কোনো ব্যাপার ছিল না কোনো দেশে। তো বেশিরভাগ লোক করছে না, অপ্ট ইন করছে না। তখন ওরা চেঞ্জ করে দিল, ওরা বললো যে না, অপ্ট ইন নয়,
অপ্ট আউট, ডিফল্ট সেটিং হচ্ছে আপনার পেনশন 10% কাটা হবে। ও আপনি অপ্ট আউট করতে পারেন, আচ্ছা। আপনি বলতে পারেন, আপনি একটা চিঠি লিখে জানাতে পারেন লোকজনকে যে না আমারটা কেটো না টাকাটা। 85% লোক হচ্ছে অপ্ট আউট করেনি। বিকজ অফ দ্যাট এফোর্ট, অর অলরেডি ও জানে যে দিস ইজ হ্যাপনিং, এটা হচ্ছে স্টেটাস কুও বায়াস, যেভাবে যেটা চলছে সেটা সেভাবে চলছে, সেটা সেভাবে চলতে থাক, কারণ ওটার থেকে চেঞ্জ বিলিভিং। আমরা তো জেনারেলি মানে রাম ভালো ছেলেটাই জানি, রাম খারাপ ছেলে করতে গেলে আমাকে একটা এফর্ট নিতে হবে, তো অপ্ট আউটটা একটা এফর্ট, হ্যাঁ সেটাই, ওটাই স্টেটাস কো ভাঙাটা একটা এফর্ট, ওটা আর কেউ নিল না। তো 85% 90% লোক অপ্ট আউটই করে না। যে কোনো জিনিস আজকে অনেক কিছুতে দেখবেন যে আমরা যেগুলো জিনিসে আসে আর কি, তার মধ্যে প্রচুর ফিনান্সিয়ালি স্পেশালি অপ্ট আউটের অপশন থাকে। অনেক কিছু ডিফল্টে ওরা জুড়ে দিয়েছে আর কি ব্যাঙ্কগুলো, আমরা জেনারেলি অপ্ট আউট করি না। স্টেটাস কো আবার কে অত ঝামেলা নেই, কে অত পড়বে কোনটা কি না কি। এই যে কুকিজ আসে আমাদের মানে বিভিন্ন ওয়েবসাইট খুললে অনেকে কুকিজের আসে, জেনারেলি আমরা কি করি, অ্যাকসেপ্ট অল কুকিজ, রিড কেউ করো না। বা ওই যে তোর আরে ওটার নাম কি, টার্মস অ্যান্ড কন্ডিশনস আমরা কেউ পড়ি না, বেশিরভাগই পড়ি না, মানে বেশিরভাগই পড়ি পড়ি না। কুকিজের ক্ষেত্রে অপশন, সব কুকিজের ক্ষেত্রে নিয়ম আছে যে নেসেসারি কুকিজ ছাড়া হবে না, এমন কোনো ওয়েবসাইট নেই যেখানে কুকিজ ছাড়া খোলা যায় না। কুকিজ কোনো অ্যালাউ করো না, নেসেসারি কুকিজগুলো অ্যালাউ করো, বা সব কেউ করেই না, অ্যাকসেপ্ট অল কুকিজ। পরের অপশন যেটা আছে সেটাতে কেউ যায় না। আরেকটা জিনিস আছে এখানে ওয়েবসাইটে বললি বলে, প্ল্যানস হয় না, সাবস্ক্রিপশন প্ল্যানস, সেই সাবস্ক্রিপশন প্ল্যানে অদ্ভুত একটা জিনিস দেখতে পাই, সেটা হলো একটা হলো খুবই কম টাকা, একটা হলো বেশ বেশি টাকা। জেনারেলি এটাকে স্ট্যান্ডার্ড প্রিমিয়াম এরম টাইপের করে নাম দেওয়া থাকে। মাঝখানেরটাকে যেটা হলো ইজ দ্য মিডল পাথ, সেটাকে সবচেয়ে বেশি হাইলাইট করা থাকে এবং লেখাও থাকে যে মোস্ট পপুলার বা কিছু একটা। ওর না লেখা থাকলে অসুবিধা নেই। হ্যাঁ, মাঝখানেটা কিন্তু মিড পয়েন্ট নয়, না মিড পয়েন্ট নয়। হ্যাঁ, এটা ইকোনমিস্ট ম্যাগাজিন দিয়ে একটা বড় ভালো আর্টিকেল আছে এটা নিয়ে, ওই অ্যাঙ্কারিং এবং লস অ্যাভারশন এই দুটো কনসেপ্ট করে কাজে লাগিয়েছে। কি, যদি 3টে সাবস্ক্রিপশন প্ল্যান থাকে দেখবি, একটা ধর 100 টাকার সাবস্ক্রিপশন, একটা 300 টাকার সাবস্ক্রিপশন, আরেকটা কিন্তু 200 টাকার সাবস্ক্রিপশন নয়, মাঝখানেরটা হচ্ছে বা 150 টাকার সাবস্ক্রিপশন, মাঝখানেরটা হচ্ছে 250 টাকার সাবস্ক্রিপশন বা 200টা 25 টাকা, না 300 না 100, এটা কিন্তু মাঝখানের পয়েন্ট নয়, মাঝখানের পয়েন্ট নয়। তো ও আপনাকে বলছে যে আর 75 টাকা দিলে পরে যে আপনি অনেক বেনিফিট পেতেন, সেটা কিন্তু শুধু 75 টাকার জন্য লস হচ্ছে। আমি অ্যাকচুয়ালি চাইছি আপনি ওটাতে চলে যান। ওটা মাঝ পয়েন্টে কখনো থাকে না কোনো সাবস্ক্রিপশন প্ল্যানে। যদি 3টে প্ল্যান থাকে কখনো সেটা মিডল যে প্ল্যানটা সেটা কখনো মিড পয়েন্টে হবে না, ওটা সবসময় একটু যে এন্ড পয়েন্ট তার থেকে একটু কম হবে, তো তোর লস মনে হবে ওটা প্রথমত, এবং একটা অ্যাঙ্কার করে দিয়েছে তোকে, এবং তোর 100টা নিতে ইচ্ছে করবে না তখন, কারণ ওখানে তো নিচে অনেক কিছু লিখে, এইটা পাবেন না, কাটা কাটা কাটা, এটা পাবেন না, এটা পাবেন না লেখা আছে নিচে। তো অটোমেটিক্যালি মনে হচ্ছে 10টা তো মানে 100টা তো আমার কোনো মানে ওটা নেবই না তখন, কারণ আমি তখন অলরেডি দেখে নিয়েছি এখানে এত কিছু আছে। কিন্তু যে কাটা কাটা আছে সেগুলোর কোনটা আমার জন্য ইম্পর্টেন্ট কোনটা আমার জন্য ইম্পর্টেন্ট নয় সেটা কিন্তু আমি ভাববো না, ভাবছি না, কারণ আমাকে অ্যাঙ্কার করছে কি যে 300 টাকা এবং 225 টাকা এ দুটোই কিছু কাজের জিনিস হতে পারে, কারণ এই দুটোর নাম্বারটা একরকম। আরেকটা সাবস্ক্রিপশন যদি 100 হয় এটা কম্পারেটিভলি খারাপই হয়। পয়েন্টটা সেটাই, মানে দেখবি তুই একটা হচ্ছে সিলভার, গোল্ড, ডায়মন্ড, হ্যাঁ ডায়মন্ড বা প্ল্যাটিনাম, ডায়মন্ড প্ল্যাটিনাম, সিলভার। তুই মাথার মধ্যে কি আসছে রং, প্রথমত সিলভার, গোল্ড, ডায়মন্ড, তুই ভাব তিনটেই কোনো স্কেলে আছে যে দামের দিক দিয়েও স্কেল করতে চাস না, সিলভারটা খারাপই মনে হবে, বা ব্রোঞ্জ খারাপই মনে হবে, রংটাই মিলবে না আমার মাথাতে। সিস্টেম 1, তো এগুলো সমস্ত রয়েছে আর কি। আরেকটা আমি লাস্ট যেটা বলি সেটা হচ্ছে যে ধর এমন তোর হয়েছে কারো বা আপনাদের কারো হয়েছে যে একটা সিনেমার টিকিট কেটেছিস, সিনেমাটা দেখতে গেছিস, অর্ধেক দেখার পর মনে হচ্ছে না এর ভাল লাগছে না, সিনেমাটা খুব বাজে,
হয়েছে। কিন্তু যদি টিকিট কেটে সিনেমাটা দেখতে গিয়ে থাকিস, প্রিমিয়ারের কথা বলছি না, টিকিট কেটে যদি গিয়ে থাকিস তাহলে সিনেমাটা শেষ অবধি ছিলি। হয়েছে, হ্যাঁ। এটাকে বলে সাঙ্ক কস্ট ফ্যালাসি। এটা যারা ইনভেস্ট করেন অনেক সময় শেয়ার মার্কেটে তাদের ক্ষেত্রে খুব হয়, বা বড় বড় কোম্পানিদের ক্ষেত্রেও হয়, যে ইনভেস্ট তো করে ফেলেছি, এবার ওটাতে কিচ্ছু আসছে না, কিন্তু ওটার সাথে যেহেতু খরচাটা করে ফেলেছি ওটা আমি পুরো ইউজ করে নেব, ওটা তো লস হচ্ছে, তো চলে আসতে পারতি, তো সিনেমাটা ভালো হবে না, বাকি হাফও ভালো হবে না যদি ফার্স্ট হাফ এত খারাপ লেগে থাকে। সিনেমাটা বুঝতেই পারছিস প্রথম সিন থেকে খারাপ, কিন্তু ওই যে টাকা দিয়ে কিনে ফেলেছি, এটাও হয়। তো এমনি সমস্ত এগুলো আর কি আমি একটা ধরনের বললাম। বইটার বাকি হাফে প্রচুর স্ট্যাটিস্টিক্যাল বায়াস নিয়ে কথা আছে, সেগুলোতে আমি ঢুকলাম না, কিন্তু আপাতত এটুকু জানলেই চলবে আর কি, যে আমরা অনেক বায়াসের মধ্যে দিয়ে যাই। বেশ, যেটা হলো সেটা হলো আমার তো সিস্টেম 2 অ্যাক্টিভেট হয়ে গেছে এখন, এবং অবভিয়াসলি যেটা হয় সিস্টেম 1 থেকেই যা বলার বলছি, সিস্টেম 2 অ্যাক্টিভেট হয়েছে ঠিকই, কারণ অনেক থট মাথার ভেতর চলছে এখন এই মুহূর্তে, অনেক রকম বায়াস নিয়ে ভাবনার কথা চলছে মাথায়, সেসব ভাববো, সেসব নিয়ে কথাও বলবো নিশ্চয়ই কোনো সময়। বাট আজকের এপিসোড এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের এপিসোডে। এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং আমাদের আরেকটা চ্যানেল আছে সন্দেশ টিভি বলে, যেখানে সোল কানেকশন পডকাস্ট আছে, সেখানেও গিয়ে সাবস্ক্রাইব করবেন, এবং সে আরও একটি ক্লিপ চ্যানেলও আছে সোল কানেকশন ক্লিপস বলে, সেখানেও অবশ্যই গিয়ে সাবস্ক্রাইব করবেন। এবং যেটা আমরা আগেও বলেছি, এত এবং বলিস না, আর ওনারা এমনি অনেক আমাদের কাজ সাথে আছে। হ্যাঁ, সাথে থাকার কথাই বলছি, সাথে থাকুন, তাহলেই হবে। চলুন আজকের এপিসোড এখানে শেষ করছি, টাটা। টায়ার্ড হয়ে গেছে ব্রেন, বুঝলেন, টাটা।